সারা বাসায় এতক্ষণে উদিতার প্রেগনেন্ট হওয়ার কথা চাউর হয়ে গেছে। মিসেস ইয়াসমিন খুশিতে আত্মহারা হয়ে উদিতাকে বুকে নিয়ে কপালে স্নেহের পরশ বুলিয়ে দিয়েছেন। সাথে ওনার শাশুড়ি মায়ের দেওয়া স্বর্ণের একজোড়া বালা উদিতার হাতে পরিয়ে দিলেন তিনি। আশিয়ানকে বললেন উদিতাকে নিয়ে হসপিটালে গিয়ে চেক আপ করাতে। হসপিটাল থেকে আসার পর বাকি সবাইকে খুশির খবর দেওয়া হবে। বাসার সবাই ভীষণ খুশি। একসাথে দুটো বাচ্চা আসতে চলেছে তাদের বাসায়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে। মিসেস ইয়াসমিনের কথা মতো আশিয়ান উদিতাকে নিয়ে হসপিটালে চলে এলো চেক আপ করানোর জন্য। ডক্টর উদিতাকে টেস্ট করতে দিলেন। টেস্ট করার 1 ঘন্টা পর রিপোর্ট দেখে ডক্টর বললেন উদিতা 1.5 মাসের প্রেগনেন্ট। আশিয়ানকে ডক্টর উদিতার ব্যাপারে বললেন, ওনার বয়সটা অনেক কম, এ সময় বাচ্চা না নেওয়াটাই ওনার জন্য ভালো হতো। তবে আশা করছি তেমন একটা অসুবিধা হবে না। আমি যে চার্টটা দিয়েছি সেটা অলওয়েজ ফলো করবেন। খাওয়া দাওয়ার কোনো গাফিলতি যেন না হয় সেটা খেয়াল রাখবেন। আর কোনো রকমের ভারী কাজ করা নিষেধ, কারণ এতে বাচ্চার ক্ষতি হবে। ফলমূল আর শাকসবজি বেশি করে খাওয়াবেন। কয়েকটা ওষুধের নাম প্রেসক্রাইব করে দিয়েছি, সেগুলো টাইমলি খাওয়াবেন। মাসে মাসে চেক আপ করাতে নিয়ে আসবেন। ওকে ডক্টর, আমি ওকে সবসময় আগলে রাখবো এবং সব কিছু মেনে চলবো। ওনার প্রতি একটু বেশি খেয়াল রাখবেন, কারণ উনি বাচ্চা নেওয়ার মতো তেমন কোনো ম্যাচুয়ার হননি, তা বোঝাই যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন আমার কথা। তবে এইসবগুলো অ্যাডভাইস মেনে চললে আশা করি কোনো প্রবলেম হবে না। এতে মা ও শিশু দুজনেই ভালো থাকবে। জি ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। মেনশন নট মিস্টার চৌধুরী, ইটস মাই ডিউটি। উদিতা চুপচাপ শুধু তাদের কথা শুনে গেছে। সব কথা শুনে উদিতা বুঝতে পারল কথায় কথায় আশা করি বলাটা ডক্টরের মুদ্রা দোষ। উদিতা নিজেই নিজের ওপর বিরক্ত। কি সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা তার মাথার ভেতর ঘুরছে। আশিয়ান জানতে পারলে হয়তো তাকে পাগল ছাড়া আর কিছু বলবে না। আশিয়ার উদিতাকে নিয়ে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনল। তারপর গাড়িতে উঠে বসে গাড়ি ড্রাইভ করে একটা সুপার শপে এসে নামলো সে। উদিতাকে সাথে নিয়ে সেখান থেকে উদিতার জন্য মাদার হরলিক্স, দুধের প্যাকেট, কর্নফ্লেক্স আরও কত কি কেনাকাটা করলো। একটা আচারের স্টলের সামনে দাঁড়িয়ে উদিতা আশিয়ানকে বলল তাকে আচার কিনে দিতে। আশিয়ান উদিতাকে বেশ কয়েক ধরনের আচার কিনে দিল। উদিতা গাড়িতেই আচার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আশিয়ান তো বারবার উদিতার দিকে তাকাচ্ছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না যে তার প্রাণপ্রিয়া স্ত্রী মা হতে যাচ্ছে। বাসায় এসে পৌঁছানোর পর উদিতার ব্যাপারে সবকিছু খুলে বলল আশিয়ান সবাইকে। সবাই আনন্দের জোয়ারে ভাসছে। খুশির ঠেলায় আশিয়ান নিজে মাহবুবকে দিয়ে প্রায় 20 কেজির মতো মিষ্টি এলাকায় বিতরণ করলো। আর 60 কেজিরও বেশি মিষ্টি এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করলো। এতক্ষণে বাংলাদেশের সবাই প্রায় জেনে গেছে যে আশিয়ান বাবা হতে যাচ্ছে, তার স্ত্রী প্রেগনেন্ট। এরকম একটা সুখবর পেয়ে উদিতার বাবা মা ভাই বোন ওরা আশিয়ানদের বাসায় আসতে দেরি করলে না। মিসেস আনিতা তো মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন খুশিতে। মিস্টার মোর্শেদ আর মিস্টার এনামুল সাংঘাতিক খুশি হয়েছেন উদিতার মা হবার কথা শুনে। ওনারা 2-1 দিন পরই বাসায় আসছেন। আর উদিতা তো খুশিতে মনে মনে লাফাচ্ছে। তার ভাবতেই এত ভালো লাগছে যে তার নিজেরও একটা ছোট্ট বেবি হবে। পিচ্চিটাকে সবসময় সে কোলে নিয়ে রাখবে। আরও কত কি, এখন থেকেই চিন্তা ভাবনা শুরু। রাতে আশিয়ান রুমে আসেনি এখনো। উদিতা একটা কালো রঙের জর্জের শাড়ি পরেছে, সাথে হাফ হাতার সুতির ব্লাউজ। ব্লাউজের পিছন দিক অনেক বড় আর 2টো ফিতা দেওয়া। চুলগুলো ছেড়ে রেখেছে সে, সাথে চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক লাগালো সে। তার ইচ্ছে আজ আশিয়ানকে পাগল বানাবে। উদিতা সেজে গুজে নতুন বইয়ের মতো বিছানার ওপরে বসে আছে। একটু পর আশিয়ান রুমে ঢুকে দরজা লক করলো। বিছানার ওপর বসা উদিতার দিকে চোখ পড়তেই তার হার্টবিট মিস হলো যেন। এত অ্যাট্রাকটিভ অবস্থায় উদিতাকে দেখতে পাবে ভাবতে পারেনি সে। ধীর পায়ে উদিতার দিকে এগিয়ে আসতে লাগে আশিয়ান, যেন সে একটা ঘোরের মধ্যে আছে। উদিতা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। আশিয়ানের ওই মাতাল চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না সে। আশিয়ান উদিতার একদম কাছে এসে দাঁড়িয়ে উদিতার চুলগুলো আলতোভাবে পেছন থেকে মুঠো করে ধরল। উদিতা এবার তাকায় আশিয়ানের দিকে। আশিয়ান মাথা নিচু করে ঠোঁট ডুবিয়ে উদিতার কপালে একটা চুমু খেয়ে নাকের ডগায় ঠোঁট খসল। তারপর ঠোঁটের কোণে গভীর একটা চুমু খেলো সে। উদিতা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে আশিয়ানের আদ্রগুলো অনুভব করছে। আশিয়ান নেশা লাগানো কণ্ঠে বলল, আমার টুকটুকে বউটা দেখা যায় আমাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে মেরে ফেলতে চাই। কি ব্যাপার সুন্দরী, দিন দিন দেখা যাচ্ছে আমার বউটা অতিরিক্ত আগুন সুন্দরী হয়ে গেছে।
আশিয়ানের এমন কথা শুনে উদিতা লজ্জায় লাল হয়ে গেল। আশিয়ান মুচকি এসে উদিতাকে কোলে তুলে নিল। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে। আশিয়ান উদিতার নাকের সাথে নাক ঘষে প্রশস্ত হাসলো। তারপর এগিয়ে গেল বারান্দার ছাদ লক্ষ্য করে। বারান্দায় খোলামেলা অংশে দাঁড়িয়ে আশিয়ান উদিতাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর আশিয়ান উদিতার সামনে হাঁটু গেড়ে বসে উদিতার পেটের উপর থেকে আঁচলটা সরিয়ে ধপধপে ভরসা পেটের দিকে তাকালো। উদিতার কোমর জড়িয়ে ধরে পেটে ঠোঁট ডুবিয়ে ছোট্ট ছোট চুমু দিতে লাগলো সে। উদিতা কেঁপে ওঠে আশিয়ানের এমনতর স্পর্শে। আঁকড়ে ধরে আশিয়ানের চুল, পেট থেকে মুখ সরিয়ে সেখানে হাত বুলিয়ে দিয়ে আশিয়ান উদিতার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছু ফিল করতে পারো উদিতা? ঠিক এই জায়গাটায় তোমার আর আমার একটা ছোট্ট অংশ বেড়ে উঠছে, আমাদের দুজনের ভালোবাসার অংশ, আমাদের সন্তান। তুমি জানো না উদিতা, আমি ঠিক কতটা হ্যাপি, তোমাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার আনন্দের কথা আমি কখনো প্রকাশ্যে শেষ করতে পারবো না। অবশেষে সবার মতো আমিও বাবা হব, আমাকেও কেউ পাপা বলে ডাকবে। আই এম সো হ্যাপি উদিতা, আই এম সো হ্যাপি। খুশিতে আশিয়ানের চোখ জোড়া চকচক করছে। স্বামীর খুশি দেখে উদিতা নিজেও প্রচন্ড খুশি। উদিতা নিচু হয়ে আশিয়ানের কপালে ও গালে চুমু খেলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আশিয়ানের মতো একজন লাইফ পার্টনারকে নিজের জীবনে পাইয়ে দেওয়ার জন্য। আশিয়ান উদিতার পেটে আরেকটা চুমু খেয়ে বসা থেকে দাঁড়ালো। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে তার পায়ের ওপর নিজের পা রেখে ভর দিয়ে দাঁড়িয়ে আশিয়ানের নাকের সাথে নাক ঘষে বলল, জানেন, আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এখন আপনার সন্তানের মা হতে যাচ্ছি, আমারও ভীষণ খুশি লাগছে। আমার ছোট্ট একটা বাচ্চা হবে, তাকে কোলে নিয়ে হাঁটবো, তাকে ঘুম পাড়াবো, তাকে নিজ হাতে খাওয়াবো। আমার ইচ্ছেটা চাইলে এত যদি পূরণ করবে ভাবতে পারিনি আমি। উদিতার কথা শুনে আশিয়ান হাসলো। উদিতা তো কিউট করে ইঁদুরে দাঁত বের করে একটা হাসি দিল আশিয়ানের দিকে তাকিয়ে। আশিয়ান উদিতার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। উদিতা আশিয়ানের দিকে স্বপ্নীল চোখে তাকিয়ে আছে। আশিয়ান উদিতার গালে চুমু দিয়ে আবারও গেয়ে ওঠে। উদিতা হাসি মুখে আশিয়ানের গালের ঘন কালো খোঁচা খোঁচা চাপতালিতে হাত বোলাচ্ছে। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রকিং চেয়ারে বসে গল্পের ঝুলি নিয়ে বসলো। গল্পটা হচ্ছে তাদের অনাগত সন্তানকে নিয়ে। উদিতা আশিয়ানকে বলছে, আমি চাই আমার একটা ছেলে হোক। কেন? মেয়ে হলেই সমস্যা কোথায়? সমস্যা আছে তো, মেয়ে হলে সে আমার থেকে আপনাকে বেশি ভালোবাসবে। এজন্যই আমি চাই আমার একটা ছেলে হোক। ওমা, এটা কেমন কথা? বাচ্চারা তার বাবা মা উভয়কেই সমান ভালোবাসে? মোটেও না, সব মেয়েরাই তার বাবা মায়ের থেকে বেশি ভালোবাসে। যেমন আমি আমার আব্বুকে প্রচন্ড ভালোবাসি। আব্বু আমার সবকিছু। এরপর এনা আপুর কথাই বলি, বাবাকে আপু সবচেয়ে বেশি ভালোবাসে, আর ছেলেরা তাদের মাকে ভালোবাসে। যেমন আমার ভাইয়া, আপনি, বড় ভাইয়া, ছোট ভাইয়া, আপনাদের বাবার প্রতি এত টান নেই যতটা আপনাদের মায়ের জন্য পাগল। আমি আপনাকে অনেক শক্ত মনের ব্যক্তি মনে করতাম, কিন্তু সেই আপনি মায়ের অসুস্থতায় পাগলের মতো কান্না করেছিলেন। এতেই এখন যদি আমার ছেলে হয় তাহলেও সে আমাকে এরকম করেই ভালোবাসবে, বুঝলেন? বাপরে, কি লজিক! তবে ছেলে হোক আর মেয়ে হোক তাতে আমার কোনো সমস্যা নেই। আল্লাহ খুশি হয়ে যা দিবেন তাতেই আমি সন্তুষ্ট। বুঝলে পিচ্চির আম্মু? বুঝলাম। তো ছেলে হলে কি নাম রাখা যায় বলুন তো? আগে হোক তারপর বলি। না, এক্ষুনি বলবেন। ওকে, আমাদের দুজনের নাম মিলিয়ে দিয়ান তাইব চৌধুরী হলে কেমন হয়? উদিতা হাততালি দিয়ে বলে, ওয়াও, অনেক সুন্দর নাম বলেছেন আপনি। আমার ছেলের নাম তাহলে এটাই রাখবো। আর মেয়ের নাম? আমার কেন জানি মনে হচ্ছে মেয়ে হবে না, তাই মেয়ে নামটা এখন রাখার দরকার নেই। অ্যাজ ইউর উইশ। এখন চলো ঘুমাবো দুজন। এই বলে আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রুমে চলে গেল। উদিতাকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, যাও ঢিলে ঢালা দেখে কিছু পরে আসো। এখন থেকে ঢিলা ঢালা জামাকাপড় পরবে, ঠিক আছে? আর আমি তোমার জন্য বড় গেঞ্জি, মেক্সি এসব কিনে নিয়ে আসবো কালকে। যাও বউ, চেঞ্জ করে আসো। আশিয়ানের কথা মতো উদিতা একটা ঢিলা গেঞ্জি আর একটা প্লাজো পরে আসলো। আশিয়ান বারান্দার ডোর লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। উদিতা আসতেই আশিয়ান দু হাত প্রশস্ত করে উদিতাকে কাছে আসার আহ্বান জানালো। উদিতা বাতি নিভিয়ে দিয়ে আশিয়ানের বুকে মুখ গুজে শক্ত করে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। আশিয়ান বিড়াল ছাড়ার মতো উদিতাকে আলতোভাবে জাপটে
নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে নিশ্চিন্তে দুচোখ বুঝলো উদিতা হলো তার পরাণ পাখি, তার কলিজার টুকরো পিচ্চি বউ। এভাবে দিনের পর দিন যেতে লাগে। আশিয়ান উদিতার জন্য অফিস যাওয়া বাদ দিয়ে দিয়েছে। অফিস শেষে বিকালের দিকে উদিতা যখন ঘুমিয়ে থাকে তখন গিয়ে চেক করে আসে। মাঝে মধ্যে দরকারি কোনো কাজ যেটা আশিয়ানকে ছাড়া সম্ভব নয়, তখন উদিতাকে মিসেস ইয়াসমিনের কাছে গজিয়ে দিয়ে কাজে যায়। আবার কাজ শেষ হতে ছটফট বাড়ি আসে। ছেলের এমন পাগলামি দেখে মিসেস ইয়াসমিন হাসেন। উদিতাকে নিয়ে সে মারাত্মক পজিটিভ। আশিয়ান নামাজ পড়ে মসজিদ থেকে আসার পর উদিতা নামাজ আদায় করে আর আশিয়ান তার পাশে বসে থাকে। উদিতাকে রান্নাঘরের কাছেও যেতে দেয় না সে। উদিতা যখন বমি করে তখন আশিয়ান উদিতাকে শক্ত করে ধরে রাখে। মাঝে মধ্যে উদিতাকে নিয়ে সে বাইরে হাঁটতে যায়। মাঝরাতে উদিতার যখন খিদে পায় তখন আশিয়ান নিজে তার জন্য খাবার তৈরি করে আনে। উদিতা যখন যা খেতে চায় তার সাথে সাথে হাজির করে সে। আর সারাদিনে একটু পর পর খাবার খাওয়াই সে উদিতাকে জোর করে হলেও ফলমূল তো আছেই। সকালে আর রাতে মাদার সরলিক্স, বিকালে দুধ ডিম। উদিতার শরীরে যাতে রক্তের কোনো ঘাটতি না থাকে এই জন্য 2 দিন পর পর কবুতরের মাংস, কোয়েল পাখির মাংস এসব খাওয়া বাধ্যতামূলক। উদিতা মাঝে মধ্যে আশিয়ানের ওপর রাগ করে বসে, কারণ আশিয়ান তাকে এক খাওয়ার ওপরই রাখে সারাদিন। এতে উদিতা আগের থেকে আরও গোলুমলু হয়ে গেছে। উদিতার এখন 5 মাস চলছে। পেট অনেকটাই বড় হয়েছে তার, যদিও তার পর্দা করার কারণে বাইরের ও বাসার কেউ তার পেটের সাইজ বুঝতে পারে না। দেখতে দেখতে কিভাবে যে 5 মাস হয়ে গেছে তার প্রেগন্যান্সি সেটা ভাবতেও অবাক লাগে উদিতার। এখন বাচ্চার অস্তিত্ব সে স্পষ্ট টের পায়। অনেক ভালো লাগে তার যখন আয়নার সামনে দাঁড়িয়ে পেটের ওপর হাত বুলিয়ে নিজের বাচ্চাটার অস্তিত্ব অনুভব করে সে। আশিয়ান তো উদিতাকে মোটেও চোখের আড়াল করে না। আশিয়ানের অনুমতি ছাড়া ওয়াশরুমেও যেতে পারে না সে। ওয়াশরুমে গেলে দরজা লক করাও নিষিদ্ধ তার জন্য। এতটাই কঠোর আশিয়ান উদিতার প্রত্যেকটা বিষয় নিয়ে। আল্লাহর এখন 7 মাস চলে। আলটা করে দেখা গেছে তাদের মেয়ে হবে। তাসকিন তো খুশিতে শেষ। তবে সে আশিয়ানের মতো বউয়ের এত খেয়াল রাখতে পারে না। অফিসে যেতে হয়, তাই আলিয়ার খেয়াল মিসেস তারানাই রাখেন। বাসার রান্নাবান্না সব কেয়াই সামলায়। তারিন সে তার মতো আছে, কোনো কিছু নিয়ে কোনো হেলদোল নেই। বাসায় কেউ মরুক আর বাঁচুক এতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। আশিয়ান প্রতি মাসে উদিতাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করায়। উদিতাকে গোসলও সে নিজে করিয়ে দেয়। উদিতা আশিয়ানের এত কেয়ার করার কারণে পুরোপুরি অতিষ্ঠ, কিন্তু আশিয়ানের এসবের দিকে কোনো নজর নেই। সে তার বউয়ের কেয়ার করতে ব্যস্ত। রাতে ঘুমানোর সময় আশিয়ান উদিতাকে ফোলা পেটে হাত বুলিয়ে চুমু খায়, বাচ্চার সাথে আতুরে কণ্ঠে কথা বলে। উদিতা আশিয়ানের এসব পাগলামি দেখে খিলখিল করে হাসে। আশিয়ান মুগ্ধ নয়নে তার নাদুস নুদুস সুন্দরী প্রিয়তমার দিকে তাকিয়ে রয়। উদিতার যখন প্রেগনেন্সির 7 মাস চলে আশিয়ান উদিতাকে হসপিটালে নিয়ে যায় আলটা করাতে। মহিলা ডক্টর উদিতার পেটে ডিলি লাগিয়ে উদিতাকে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাতে বলে। আশিয়ান উদিতার পাশেই হাত ধরে বসে আছে। একটা বাচ্চার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে স্ক্রিনে। উদিতার চোখে জল চলে এলো বাচ্চাকে দেখে। আশিয়ান তো আনন্দে আত্মহারা। উদিতার কপালে সন্তর্পণে চুমু খায় সে খুশিতে। ডক্টর বললেন তাদের ছেলে সন্তান হবে। এটা শোনার পর উদিতার খুশি দেখে কে। বাসায় আসার পর সবাই উদিতার সাথে কথা বলছে। ডক্টর কি বললেন সেটা জানতে চাইছেন তারা। আশিয়ান বলল তাদেরকে ডক্টর বলেছেন ছেলেবাবু হবে তাদের। এই কথা শুনে মিসেস ইয়াসমিন খুশিতে কেঁদে দিলেন। ডক্টর এও বলেছেন বাচ্চার পজিশন ভালো আছে আর উদিতারও কোনো সমস্যা হবে না বাচ্চা হওয়ার সময়। এটা অবশ্যই অনেক ভালো একটা সংবাদ। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে এক হাত দিয়ে ওর নাক টেনে আদুরে কণ্ঠে বলল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, কিন্তু তুমি ছেলের মা হতে যাচ্ছ। তোমাকে তোমার ছেলে আমার থেকেও বেশি ভালোবাসবে। উদিতা মৃদু হেসে আশিয়ানের বুকে মাথা রেখে বলল, এরকম করে বলছেন কেন? আমাদের সন্তান আমাদের সমানভাবেই ভালোবাসবে। আমি তো চাই ঠিক আপনার মতো কিউটের টিপা দেখতে হোক আমার ছেলে। আমি সবসময় আপনাকে বেশি করে দেখি, কারণ আমি চাই আমার সন্তান তার পাপার গঠনে হোক, যার মুখের দিকে তাকালে আমার আপনার কথা বেশি করে মনে হবে। আমি ততই আপনার প্রেমে পড়ব। উদিতার কথা শুনে আশিয়ান ঠোঁট এলিয়ে হাসল। উদিতাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে উদিতার ভরা পেটে কান বাঁধল। উদিতার পেট এখন অনেকটাই বড় হয়েছে। মাঝে মধ্যে পিচ্চিটা কিক মারে তার পেটে। সুখের ব্যথায় উদিতা তৃপ্তির হাসি হাসে। অনুভব করে নিজের কলিজার টুকরো বাবুটাকে। আশিয়ান পেটে হাত বুলিয়ে বাচ্চার সাথে আজরে কণ্ঠে কথা বলে, আমার আব্বুটা কেমন আছো তুমি সোনা বাচ্চা? বাবা তোমাকে অনেক মিস করি বাবাই। কখন আসবে তুমি আব্বু? আমার যে পিচ্ছি সোনাটার জন্য আর তর সইছে না।
আশিয়ানের পাগলামি দেখে উদিতা হাসে। বাপের কথায় সায় দিয়ে যেন পেট কাঁপিয়ে একটা লাথি মারে পিচ্ছিটা। আশিয়ান তখন উদিতার ফর্সা উন্মুক্ত পেটের দিকেই তাকিয়েছিল। সে স্পষ্ট ছোট একটা পা দেখতে পেল। উদিতা মৃদু আর্তনাদ করে উঠে পেটে লাথি খেয়ে। আশিয়ান উদিতার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলে, উদিতা, তুমি তুমি দেখেছ? আমি আমার ছেলের পা স্পষ্ট দেখতে পেয়েছি। ও ভাই আল্লাহ, এত খুশি আমি কই রাখি। আমি আমার ছেলের পা দেখেছি আজ। কি ছোট ছিল দেখতে। ওফ, আই কান্ট এক্সপ্লেইন দ্যাট। উদিতা, এত আনন্দ লাগছে আমার, কেন বুঝতে পারছি না। আশিয়ান যেন আত্মহারা হয়ে গেছে খুশিতে। উদিতা হাসলো আশিয়ানের খুশি দেখে। অভিযোগ মেশানো কণ্ঠে বলল, আমার ছেলে এত দুষ্ট কেন বলুন তো? কি জোরে লাথি মারলো আমার পেটে! আসার আগেই দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখা যায়। উফ, ব্যথা করছে পেটে। দেখতে হবে না কার ছেলে? আমার ছেলে মনে হয় বড় হয়ে নামকরা একজন ফুটবল খেলোয়াড় হবে, তাই এরকম কিক মারলো, বুঝলে? আশিয়ানের কথা শুনে ফিক করে হেসে ফেলল উদিতা। ছেলে নাকি ফুটবলার হবে। আশিয়ান এবার উদিতার পেটে চুমু খেয়ে বলল, সোনা আমার, মাকে কষ্ট দিও না বাবা। আম্মু ব্যথা পায় তো আব্বুটা। তুমি না কত ভালো ছেলে আমার। উদিতার চোখ জোড়া ছলছল করে। এত সুখ আল্লাহ তার ভাগ্যে রেখেছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। এত সুখ তার কপালে সইবে তো, মনে মনে ভাবে উদিতা। দিনকে দিন উদিতা গুলুমুলু আলুর মতো হয়ে যাচ্ছে। শরীরে পানি এসেছে কিছু, আর বাকিটা আশিয়ানের খাওয়ানোর জন্য। উদিতা নিজেকে রাক্ষস মনে হয় মাঝে মাঝে। এত খাবার খাওয়ার খুব কি প্রয়োজন আছে বুঝতে পারে না সে। আশিয়ানের কেয়ারের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে সে। তার এত কেয়ার, এত আদর যত্নে মনে হয় পৃথিবীতে একমাত্র উদিতাই প্রেগনেন্ট হয়েছে, যেন আর কোনো মেয়ে বাচ্চা জন্ম দেয়নি। বেশ কিছুদিন ধরে উদিতার আশিয়ানকে নিয়ে একটা সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠেছে। আশিয়ান দুইটা ফোন ইউজ করে, একটা আইফোন, অন্যটা ভিভো লেটেস্ট মডেলের একটা ফোন। আইফোন যেটা, সেটা আশিয়ান সবসময় ব্যবহার করে থাকে, আর উদিতাও মাঝে মধ্যে এই ফোন ঘাটে। তবে ভিভো যেটা, সেটা আশিয়ান কখনো ফেলে রাখে না। সেটার পাসওয়ার্ডও উদিতাকে কখনো বলেনি, এমনকি কখনো টাচও করতে দেয়নি তাকে। একদিন হাতে নিয়েছিল উদিতা ফোনটা, কিন্তু আশিয়ান তার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয় আর বলে এটা তার অফিসের কাজের ফোন, এটাতে জরুরি ফাইল সমূহের PDF আছে, তাই সে এই ফোনটা কাউকে ছুতে দেয় না। উদিতাও তেমন একটা ঘাটেনি এসব বিষয় নিয়ে, কিন্তু ইদানিং ভাবতে বাধ্য হচ্ছে। এই ফোন থেকে কল আসলে আশিয়ান বারান্দায় গিয়ে বারান্দার দরজা অফ করে দেয়, যাতে বারান্দায় কেউ যেতে না পারে। আর রাত ছাড়া এই ফোনে কেউ কল বা মেসেজ কিছুই দেয় না। উদিতার প্রেগনেন্সি চলাকালীন সময়ে প্রথম থেকেই যখনই এই ফোনে কারো কল আসতো, তখন এসে মিসেস ইয়াসমিনের কাছে উদিতাকে গুছিয়ে দিয়ে 1-2 ঘন্টার মধ্যে বাইরে বেরোতো। কোথায় যায় তা কাউকে সে বলে না, এমনকি উদিতাকেও না। উদিতা এই বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত। সে বুঝতে পারে না রাতের বেলা আশিয়ানের কিসের কাজ, তাও 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর পর একবার করে বেরিয়ে যায়। বাসার নর্মাল পোশাক পরে যায়, আবার নর্মাল পোশাকেই ফেরে। কোথায় গিয়েছিল সেটা উদিতা একবার জিজ্ঞাসা করেছিল তাকে, কিন্তু আশিয়ান এই কথা কাটিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছিল। সে থেকে সন্দেহটা আরও গাঢ় হয়েছে উদিতার। আজ রাতেও আশিয়ানের ওই ফোনে কে জানি কল দিয়েছে। উদিতা তখন আতশোয়া হয়ে বই পড়ছিল। আশিয়ান বারান্দায় গিয়ে ফোনে কথা বলা শেষ করে রুমে এসে উদিতার কপালে চুমু খেয়ে বলল, সোনা, বিছানা থেকে একদম নামবে না। আমি অ্যানাকে এখানে রেখে যাচ্ছি, একটু কাজ আছে। কোনো প্রয়োজন হলে অ্যানাকে বলবা, ঠিক আছে? নিজে থেকে কিছু করতে যাবা না, কেমন? উদিতা বই বন্ধ করে আশিয়ানের গালে হাত বুলিয়ে বলল, কোথায় যাচ্ছেন? কাজ আছে একটু, দ্রুতই বাসায় আসবো, চিন্তা করো না। উদিতা চুপচাপ আশিয়ানের দিকে তাকিয়ে রইল। আশিয়ান নর্মালি একটা টি-শার্ট আর একটা জিন্স প্যান্ট পরে মুখে মাস্ক লাগিয়ে ফোন হাতে নিয়ে আরেকবার উদিতার কপালে চুমু দিয়ে চলে গেল। আশিয়ান যাওয়ার প্রায় 3 মিনিট পর এনা রুমে এসে উদিতার পাশে বসলো। এনা উদিতাকে হাসি মুখে বলল, আমাদের পুচকুটা কি করে ভাবি? উদিতা মৃদু হেসে জবাব দেয়, পুস্কুটা ভীষণ দুষ্ট, কিছুক্ষণ পর পর পেটে লাথি মারছে। এনা হেসে ফেললো উদিতার কথা শুনে। উদিতা একটু চুপ থেকে জিজ্ঞেস করলো, আপু, আসলে একটা কথা জানতে চাই। হ্যাঁ ভাবি বলো। উনি এভাবে মাঝে মধ্যে কোথায় যান রাতের বেলা, তুমি জানো? এনা এক মুহূর্ত চুপ থেকে তারপর বলল, না ভাবি, আমি জানি না। ভাইয়া কখনো আমাদেরকে বলে কোথাও যায় না। সে তার মন মতো মতে কাজ করে, কাউকে জবাবদিহি করে না কখনো। আর আমরা তেমন একটা আগ্রহ দেখাই না, কারণ জানি আমার ভাইয়া একজন ভালো মানুষ। তিনি এমন কিছু করবেন না কখনো যাতে আমাদের পরিবারের
মান ক্ষুণ্ণ হয়। উদিতা এনার কথাগুলো মনে মনে নাড়াচাড়া করছে। সে নিজেও জানে আশিয়ান কেমন, তারপরে মনে খটকা লাগে। কেন জানি মনে হয় আশিয়ানের অন্য একটা রূপ রয়েছে যা কেউ জানে না। উদিতা আবারও জিজ্ঞেস করে, আচ্ছা আপু, তোমার মনেও কি একটু খটকা লাগে না ওনার ব্যাপারে? মানে উনি এই যে মাঝে মধ্যে রাতের বেলায় হুট করে বেরিয়ে যান, একটা ফোন কল পেয়ে একটু হলেও তো সন্দেহ জাগে মনের মধ্যে। এনা চুপ হয়ে গেছে উদিতার কথা শুনে। এনা উদিতাকে নিজের সন্দেহের কথা বলতে চাচ্ছে না, কারণ এই অবস্থায় উদিতাকে এসব কথা বললে সে হাইপার হয়ে যেতে পারে। এতে তার ও তার বাচ্চার ক্ষতি হবে। এনা তা চায় না, তাই সে চুপচাপ বসে রইল। এনার এভাবে চুপ করে যাওয়া থেকে উদিতার সন্দেহ আরও বেশি করে গাঢ় হয়। মনে মনে ঠিক করে ফেলে আজ যেভাবেই হোক আশিয়ানের মুখ থেকে আসল কথাটা বের করে ছাড়বে, অ্যাট এনি কস্ট। আশিয়ান ফুল ব্ল্যাক গেট আপে গোডাউনে প্রবেশ করে। আশিয়ানের পেছনে দুজন বডিগার্ড। তাকে দেখতে পেয়ে গোডাউনের ভেতরে থাকা কালো পোশাক পরিহিত বডি বিল্ডার টাইপের লোকগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আশিয়ান গটগট শব্দে হেঁটে চেয়ারে বেঁধে রাখা লোকটার মুখোমুখি হয়ে অন্য একটি চেয়ারে বসলো। লোকটার মুখ বাঁধা ছিল, মুখ দিয়ে গোগো শব্দ করছে সে। আশিয়ান নিজের মাস্কটা খুলে লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আজকে যেই লোকটিকে ধরে আনা হয়েছে সে একজন সাইকো টাইপের লোক, ঠান্ডা মাথার খুনি, সাথে সে একজন ডক্টরও। বহু লোককে সে নিজের প্রশান্তির জন্য খুন করেছে, আর একজন ধর্ষকও বলা যায় তাকে। তবে ধর্ষিতা মেয়েদেরকে সে কখনো বাঁচিয়ে রাখে না, কুকাজ শেষে মেরে ফেলে। তার নিজের মেয়েও তার থেকে রক্ষা পায়নি। নিজের ফুটফুটে 17 বছরের মেয়েটিকে সে পশুর মতো নির্যাতন করে, তারপর গলা টিপে হত্যা করে। একজন সৎ পুলিশ অফিসার তাকে তার পাপের শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু সেও এই লোকটার কবল থেকে রক্ষা পায়নি। এতটাই ডেঞ্জারাস সে। তার নাম কবির রিজভি। আশিয়ান মির্জাকে দিয়ে ওয়ার্নিং দিয়েছিল তাকে, কিন্তু সে উল্টে আশিয়ানকে হুমকি দিয়ে চিঠি পাঠায়। কতটা ডেঞ্জারাস হলে আশিয়ানের সাথে পাঙ্গা নিতেও ভয় পায় না সে। তাই এবার তার খেল খতম করার জন্য আশিয়ানের কথায় মির্জা ও তার টিমের লোকজন মিলে কবিরকে তুলে নিয়ে এসেছে। আশিয়ান পায়ের ওপর পা তুলে মির্জাকে ইশারা দিল কবিরের মুখ থেকে টেপটা খুলে দিতে। মির্জা তার মুখ থেকে টেপ সরিয়ে দিতেই কবির কুটিল হাসি দিয়ে বলে ওঠে, আমার হাতে মরার তোর এত শখ আশিয়ান? ছদ্মবেশী সারাজ হয়ে আমাকে ভয় দেখাস? মনে রাখিস, তোর থেকেও বড় ধরিবাজ আমি। তুই আমার বালটাও ছিঁড়তে পারবি না। আশিয়ান বাঁকা এসে হাতের মোটা চেনের ব্রেসলেট নাড়াচাড়া করে বলে, তোর তেজ দেখা যায় কমেনি এখনো। তোর জানি ডর ভয় নেই হারামি। একটু পরে যে তোর সব জারিজুরি শেষ হয়ে যাবে, তা কি তুই বুঝতে পারছিস না? নাকি কয়েক ডোজ দিয়ে বুঝিয়ে দেবো কোনটা? শালাহ, কাকে ভয় দেখাস তুই? আমাকে? আজ পর্যন্ত কোনো র্যাব পুলিশও আমার কিছু করতে পারিনি, সেখানে তুই 2 পয়সার মাফিয়া আমার কি করবি রে? নিজের মেয়েকেও ধর্ষণ করতে ছাড়িনি আমি, এতটাই সাহস আমার। সেখানে তোরা আমার টিকিটেরও কিছু করতে পারবি না। বাবা, এত কনফিডেন্স? হ্যাঁ, আগে এখান থেকে বের হয়ে দেখা, তারপর বড় বড় ভাপ্পড় মারিস। এবার যদি বের হই তবে তোর প্রেগনেন্ট বউকে ধর্ষণ করবো আমি, মনে রাখিস। দেখবো তুই কি করে তখন তোর কচি বউকে আমার হাত থেকে বাঁচাস। কবিরের এই কথা শুনে আশিয়ানের মাথায় রক্ত উঠে গেল। সে লাফ দিয়ে বসা থেকে উঠে মির্জার হাত থেকে হকি স্টিকটা নিয়ে ধমাধম বাড়ি মারতে লাগলো কবিরকে। কত বড় সাহস উদিতাকে নিয়ে বাজে কথা বলে! আজ ও জিভ টেনে ছিঁড়ে ফেলবে আশিয়ান। এত জোরে জোরে বাড়ি মারছে যে ইম্পোর্ট করা হকি স্টিকটা ভেঙে গেল। মির্জা আরও একটা হকি স্টিক এগিয়ে দিল আশিয়ানকে। আশিয়ানের চোখ জোড়া থেকে যেন রক্ত বের হবে, রাগে এমন অবস্থা। কবির এত বাড়ি খাওয়া চোটে বারবার আর্তনাদ করে উঠেছে। আশিয়ান ঠাস ঠাস করে মেরে মেরে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, আজকে তোকে কুকুরের মতো মারবো আমি। শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বউকে নিয়ে বাজে কথা বলার? আজ তোর জিব্বাটা আমি কেটে নেবো, হারামজাদার বাচ্চা। আশিয়ান যখন তাকে হকি স্টিক দিয়ে মারতে ব্যস্ত, তখন কবির তার একটা পায়ের আঙুলের টিপ চিপায় রাখা ব্লেড দিয়ে পা উঁচু করে আশিয়ানের হাতে লাগিয়ে ফেলল। ব্লেডটা ধারালো ছিল প্রচুর, যার কারণে আশিয়ানের হাতের তালু লম্বা হয়ে গভীরভাবে কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মির্জা ও সাথে 2-3 এসে দ্রুত কবিরের পা থেকে ব্লেড সরিয়ে হাত পা আরও শক্ত করে বেঁধে ফেলল। আশিয়ান হকি স্টিক ফেলে দিয়ে কেটে যাওয়া হাতটা ঝাড়া দিল। কবির আবারও বলে ওঠে, তোর মা বোন বউরে আমি কি করবি তুই আমার? আশিয়ান রক্তচক্ষু মেলে কবিরের দিকে তাকালো।
তারপর মির্জা কোমরের বেল্টের সাথে আটকানো চাকুটাকে এক টান দিয়ে খুলে দিয়ে কবিরের জিভ টেনে বের করে ধারালো চাকু দিয়ে এক পোষ মেরে কেটে নিয়ে ফেলে দিল। কবির গলা কাটা মুরগির মতো ছটফট করছে জিভ কেটে নেওয়ায়। আশিয়ানের হাতের রক্ত আর কবিরের জিভ কাটার রক্ত সব মিলিয়ে একাকার অবস্থা। আশিয়ান রাগী কণ্ঠে মির্জাকে আদেশ দিল, মির্জা, এই মুহূর্তে এই কুত্তার বাচ্চাকে গরম রড দিয়ে পিটিয়ে শরীরের চামড়া ঝলসে দিয়ে তাতে লবণ মরিচ ডলে দিবি। তারপর শরীরের প্রত্যেকটা অংশ পিস পিস করে কেটে কুকুরকে খেতে দিবি। এত ভয়ানক মৃত্যু দিয়ে মারবি যাতে সে 2-3 ঘন্টা যাবৎ মরণ যন্ত্রণাটা উপভোগ করে, তারপর মরে, এবং তার মাথা কেটে নিয়ে একটা পাবলিক প্লেসে রেখে আসার ব্যবস্থা করবি, যাতে ওর এমন বিধ্বস্ত মৃত্যু দেখে মানুষের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে, এবং ওর কুকৃতিগুলো সব ফাঁস করার ব্যবস্থা করবে। আশিয়ানের কথা মতো মির্জার আদেশে একজন লোক গিয়ে লোহার রড গরম আগুনের ভেতর থেকে বের করে নিয়ে এলো। মির্জা হাতে মোটা গ্লাভস লাগিয়ে রডটা দিয়ে জোরে জোরে বাড়ি মারতে লাগে কবিরকে। কবিরের তো চোখ মুখ উল্টে যাবার মতো অবস্থা। সে ভাবেওনি সারাজ ও তার টিম চাইলে ঠিক কতটা ভয়ানক হতে পারে। আশিয়ান ভয়ানক কণ্ঠে বলে ওঠে, এখন দেখ কেমন লাগে শুয়োরের বাচ্চা। সারাজ ওরফে আশিয়ানকে এখনো চিনতে পারিস নি তুই? তাই তো এত ফটর ফটর করেছিলি। তোর কথা বলার মতো জিহ্বাটাই কেটে দিয়েছি আমি। এখন দেখি কিভাবে কথা বলতে পারিস তুই। আজকের এই দিনটা উপভোগ কর। সব থেকে ভয়ানক মৃত্যুর যন্ত্রণা তোকে দেব আজ আমি। বুঝতে পারবি অন্যায় করার ফল কেমন মারাত্মক হতে পারে। আশিয়ানের কথা মতো মারাত্মক মৃত্যু যন্ত্রণা দিয়ে কবিরকে মারা হলো। তার শরীরের প্রত্যেকটা অংশকে পিস পিস করে কেটে বস্তাতে ভরে 2-1 জন মিলে জঙ্গলে ফেলে এলো। রাতে কুকুর হায়েনারা মিলে ছিঁড়ে কুড়ে খাবে, এবং মাথাটা একজন নিয়ে গেল পাবলিক প্লেসে রেখে আসার জন্য। আরও 2 জন কবিরের সমস্ত কুকীর্তি ফাঁস করার জন্য চলে গেল। আশিয়ান কাজ শেষ করে পরবর্তী টার্গেট যে তার কথা মির্জাকে বলে তারপর গোডাউন থেকে বেরিয়ে এলো। নর্মাল গেটআপে একটা ফার্মেসিতে গিয়ে হাতটা ব্যান্ডেজ করিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। রাত 11:30টার দিকে আশিয়ান বাসায় ফেরে। রুমে এসে তাকে উদিতা ঘুমিয়ে আছে, আর এনা তার পাশে শুয়ে ফোন টিপছে। আশিয়ানকে দেখে এনা শোয়া থেকে উঠে বসলো, তারপর ভাইকে বলে রুম থেকে বেরিয়ে গেল। আশিয়ানের আসার কথা শুনে উদিতার ঘুম ভেঙে যায়। উদিতাও শোয়া থেকে উঠে বসে। আশিয়ান কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। উদিতা তখনও আশিয়ানের ব্যান্ডেজ করা হাতটা দেখেনি। আশিয়ান ফ্রেশ হয়ে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি কিছু? জি, মা খাইয়ে দিয়েছেন। গুড। আশিয়ান উদিতার কাছে এসে বসে উদিতার পেটে মাথা রেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে মুখ গুজে চুপচাপ বসে রইল। উদিতা আশিয়ানের মাথায় চুমো খেয়ে বলল, কি হয়েছে আপনার? এত আপসেট লাগছে কেন? কিছু না, এমনি ভালো লাগছে না। আশিয়ান হাতটা লুকিয়ে রেখেছিল এক প্রকার, কিন্তু উদিতার চোখে পড়ে গেল। উদিতা ব্যস্ত হয়ে আশিয়ানের হাত ধরে বলল, কি হয়েছে আপনার? ব্যান্ডেজ লাগানো কেন? কিভাবে কাটলো? আশিয়ান উদিতার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, আহা, কিছু হয়নি উদিতা, ব্যস্ত হো না প্লিজ, এমনি কেটে গেছে বেখেয়ালে। এমনি কি করে কাটে? ইস, না জানি কতটা ব্যথা পেয়েছেন। মাথায় হাত বুলিয়ে দাও না, ব্যথা করে। উদিতা আশিয়ানকে এবার নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। আশিয়ান চুপচাপ শুয়ে আছে। সারা রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। দীর্ঘ নীরবতার পর উদিতা আশিয়ানকে জিজ্ঞেস করো, রাতে খাবার খাবেন না আপনি? ইচ্ছে করছে না। আমি কাউকে আনতে বলি? এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন আপনি। ইচ্ছে করছে না বউ, হাত দিয়ে খেতেও অলস লাগছে। উদিতা আশিয়ানের মাথায় চুমু খেয়ে বলল, আমি খাওয়িয়ে দিবনি, ভাবিকে ফোন দিয়ে বলি কাউকে দিয়ে পাঠিয়ে দিতে। আশিয়ান আর কিছু বলল না। উদিতা আশিয়ানের ফোন দিয়ে কেয়াকে কল করে বলল সার্ভেন্টকে দিয়ে খাবার পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পর একজন মহিলা সার্ভেন্ট এসে একটা ট্রেতে করে খাবার রেখে গেল। উদিতা একটা খালি বাটিতে হাত ধুয়ে প্লেটে খাবার বেড়ে আশিয়ানকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। আশিয়ানও বিনা বাক্য ব্যয়ে চুপচাপ খেতে থাকে। খাওয়ানো শেষে উদিতা সেন্টার টেবিলের ওপর এঁটো থালা বাসনগুলো রেখে দেয়। আশিয়ান পানি খেয়ে আবার উদিতার বুকে মাথা রাখে। উদিতা আশিয়ানের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন সেটা কি আমায় একবার বলা যায় না? আশিয়ান উদিতার বুক থেকে মাথা তুলে উদিতার দিকে তাকায়। জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। উদিতা আশিয়ানের হাত ধরে বলে,
আমি তো আপনার স্ত্রী, এটুকু জানার অধিকার কি আমার নেই বলুন? আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না উদিতা, প্লিজ কিছু জানতে চেও না। উদিতা এবার একটা কঠিন সিদ্ধান্ত নিল। আশিয়ানের হাত টেনে নিয়ে নিজের পেটের ওপর রাখলো সে। আশিয়ান অবাক হয়ে উদিতার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না উদিতা আসলে কি করতে চাইছে। নিজের বাচ্চাকে ছুঁয়ে নিশ্চয়ই মিথ্যে বলবেন না আমায়। বলুন, আপনি মাঝে মধ্যে রাতে কোথায় যান, কেন যান, কি কাজ করেন গিয়ে? চুপ না থেকে জবাব দিন। আশিয়ান স্থির দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না কি বলবে উদিতাকে। অবশেষে সব সত্যি খুলে বলার সিদ্ধান্ত নিল সে। আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এটিসি সারাজ খানের নাম শুনেছো কখনো? উদিতা একটু অবাক হয়ে জবাব দিল। শুনছিলাম তো ওই লোকটার ব্যাপারে, পত্রিকায় আর টিভিতে অনেক নিউজ দেখেছি। তবে যতটুকু জানি সে আজ পর্যন্ত অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করেনি, বরং মানুষরূপী পশুদের ভয়ঙ্কর শাস্তি দেয়। তবে হঠাৎ মাফিয়ার কথা উঠলো কেন? আশিয়ান একটা ঢোক গেল। ভয় হচ্ছে তার। সত্যিটা জানার পর উদিতা তাকে ভুল বুঝবে না তো? উদিতা তার থেকে মুখ ফিরিয়ে নিলে সে যে মরে যাবে। লম্বা করে একটা দম নিয়ে বলল, সেই সারাজ খান আর কেউ নয়, ওটা আসলে আমি। উদিতার কাছে মনে হচ্ছে সে ভুল শুনেছে। আশিয়ানের মুখ থেকে এমন কিছু শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বিশ্বাস হচ্ছে না আশিয়ানের কথা। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে আশিয়ানের দিকে। আশিয়ান আবারও বলল, দিনের আলোয় আমি একজন সফল বিজনেসম্যান, আশিয়ান তাইফ চৌধুরী, এবং রাতের আধারে আমি মাফিয়া কিং এটিসি সারাজ খান। আশিয়ানের কথা শ্রবণ করা মাত্রই উদিতা জ্ঞান হারিয়ে ঢলে পড়ে বিছানার ওপর। আশিয়ান এক মুহূর্ত স্তব্ধ থেকে দ্রুত উদিতাকে নিজের বুকে নিয়ে এলো। ভয় লাগছে ভীষণ তার। আশিয়ানের বলা কথা উদিতা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। আশিয়ান গ্লাস থেকে হাতে চোটে পানি দিয়ে উদিতার মুখের ওপর জোরে ছিটিয়ে দিল। ভয়ের চোটে দরদর করে ঘামছে সে। উদিতার কিছু হয়ে গেলে সে নিজেও যে মরে যাবে, এই মেয়েটাই তো তার প্রাণভ্রমরা। মিনিট পাঁচেক চেষ্টা করার পর উদিতার জ্ঞান ফিরে আসলো। ভেজা চোখে পিটপিট করে আশিয়ানের দিকে তাকালো সে। আশিয়ান উদিতার মুখের সামনে ঝুঁকে এসে তার নাম ধরে মোলায়েম কণ্ঠে ডাকছে। উদিতা কাঁপা কাঁপা হাতে আশিয়ানের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, এসব কি শুনলাম আমি? আপনি সারাস? না, আপনি এসব কাজ ছেড়ে দিন প্লিজ। আমরা কিছু হলে যে আমি মরে যাব। এসব কাজে জড়িয়ে থাকার কি দরকার? ছেড়ে দিন না, আমি আপনাকে কোনো মতে হারাতে পারবো না। এই বলে উদিতা হাউমাউ করে কেঁদে দিল। বিয়ের এতটা দিন পর আজ উদিতাকে এইভাবে পাগলের মতো কান্না করতে দেখছে আশিয়ান। উদিতার চোখে স্পষ্ট তাকে হারিয়ে ফেলার ভয় দেখছে সে। তার চোখের কোনো জল জমেছে। উদিতাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না গো বউ, তোমার স্বামীর একটা চুলও এখন পর্যন্ত কেউ ছিঁড়তে পারবে না। আজ পর্যন্ত তোমাকে ছাড়া আমি কাউকে জানাইনি আমার দ্বিতীয় রূপের কথা। তোমাকে জানাতে বাধ্য হলাম। আশা করছি সবটা না জেনে আমাকে তুমি ঘৃণা করবে না। উদিতা কাঁদছে অনবরত। আশিয়ান উদিতার চোখের পানি মুছিয়ে দিল। উদিতা ভেজা চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। উদিতা ধরা গলায় জিজ্ঞেস করলো, এই পথে কেন পা বাড়ালেন আপনি? খারাপ লোকদের শাস্তি দেওয়ার জন্য তো দেশে আইন আছে, তারাই না হয় এসব সামলাবে। তাই বলে আপনি কেন এসবে নিজেকে ছড়ালেন? প্রধান কারণটা কি আসলে? জানো, একদম ন্যাংটা কালের বন্ধু যাকে বলে, জিগরি দোস্ত আর কি। আমরা চারজন ছিলাম, আমি, তৌহিদ, আসিফ ও আমাদের একটা মেয়ে বান্ধবী হ্যাপি। আমরা চারজন একে অপরের জানে জিগার ছিলাম। ছোট থেকেই একসাথে বড় হয়ে ওঠা, একই স্কুলে পড়া, একই টিচারের কাছে প্রাইভেট পড়া, সব কিছু আমরা একসাথে করতাম। সবাই আমাদের চারজনকে চিনত খুব ভালো করে। একসঙ্গে থাকতাম আমরা সব সময়। হ্যাপি অনেক দুষ্ট কিন্তু ইমোশনাল টাইপের একটা মেয়ে ছিল। আমাদের তিনটাকে সে একাই নাড়িয়ে ছাড়ত। এত পরিমাণ দুষ্ট ছিল। আমাদের তিনজনের কলিজাও ছিল। খুব ভালোবাসতাম ওকে আমরা, একদম নিজের আপন বোনের মতো করে। উদিতা মনোযোগ দিয়ে আশিয়ানের কথা শুনছে। আশিয়ানের চোখে স্পষ্ট বেদনার ছাপ লক্ষ্য করছে সে। কিসের কষ্ট লুকিয়ে আছে তার মনের ভেতর তা উদিতা জানে না। আশিয়ান আবারও বলতে শুরু করে, প্রাইমারি পার করে হাই স্কুল, তারপর হাই স্কুল শেষে এসএসসি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হয়ে একসাথে একই কলেজে ভর্তি হই আমরা চারজন। সবার চোখেই ছিল নিজের ক্যারিয়ার গড়ার, ভিত মজবুত করার স্বপ্ন। হ্যাপির ইচ্ছে ছিল সে পড়াশোনা শেষে একজন সফল ডক্টর হবে, তাই সে সায়েন্স নিয়ে পড়ছিল। আলাদা ক্লাস থাকলেও আমাদের মধ্যে কখনো কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। তখন আমরা প্রথম বর্ষের শেষের দিকে। একদিন কলেজে, সেদিন আমি যাইনি, তৌহিদ আর আসিফ কলেজে গিয়েছিল।
হ্যাপিও ছিল। হ্যাপি সেদিন প্রথম ক্লাসটা শেষ করেই বেরিয়ে গিয়েছিল কলেজ থেকে, কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিল খুব। তাই তৌহিদ আর আসিফের অপেক্ষাও করতে পারেনি। যদি করতো তবে হয়তো আজ সে আমাদের কাছে থাকতো। এই বলে আশিয়ান চুপ করে গেল। তার বলতে প্রচুর কষ্ট হচ্ছে, কান্নারা দলা পাকিয়ে আটকে আছে গলার ভেতর। ভীষণ কষ্ট হচ্ছে তার। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। উদিতা আশিয়ানের গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, তারপর কি হয়েছিল ওনার? আশিয়ান বহু কষ্টে জবাব দিল, ধর্ষণ। সেদিন ওরা আমার বোনের সমতুল্য বান্ধবীটাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল উদিতা। ওদের মনে একটু মায়া হয়নি আমার হ্যাপিটার জন্য। নিষ্পাপ মেয়েটাকে ওরা সেদিন মেরে ফেললো উদিতা, মেরে ফেললো। এই বলে আশিয়ান কাঁদতে লাগলো। আশিয়ানের কান্না দেখে উদিতাও কান্না করে দিয়েছে। পুরনো ক্ষত আবারও তাজা হয়েছে তার। বোন সমান বন্ধুকে হারানোর কষ্ট আজও ভুলতে পারে না আশিয়ান। মাঝে মধ্যেই তার সব ফাঁকা মনে হয়। তৌহিদ আর আসিফের সাথে যখন সে একত্রে আড্ডায় মিলিত হয়, তখন অনেক বেশি করে মনে পড়ে হ্যাপির কথা। সেদিনের দুর্ঘটনায় ওরা তাদের জিগরি দোস্তটাকে হারিয়ে ফেললো। আশিয়ান নিজেকে সামলে আবারও বলে ওঠে, সেদিন রিক্সা না পেয়ে নির্জন রাস্তা ধরে বাসার দিকে হেঁটে যাচ্ছিল হ্যাপি। একদল বকাটে ছেলে পিছু নেয় তার। রাস্তা একদমই ফাঁকা ছিল, আর সেই সুযোগে এই নরপশুগুলো হ্যাপিকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে যায়। সারা দিন রাত মেয়েটাকে ওরা সবাই মিলে গণধর্ষণ করে। এত এত নির্যাতন সইতে না পেরে ওই দিন রাতেই হ্যাপি মরে যায়। তার পরের দিন সেই নির্জন রাস্তার কোণা থেকে পুলিশ ওর লাশটা উদ্ধার করে। যেদিন তাকে ওই কুত্তার বাচ্চাগুলো তুলে নিয়ে যায়, ওই দিন আমরা ওকে পাগলের মতো খুঁজেছিলাম, কিন্তু তার কোনো হদিস পাইনি। আর পরদিন ওর লাশটা দেখে বোবা হয়ে গিয়েছিলাম যেন আমরা। আমার মাথা তখন কাজ করা বন্ধ করে দিয়েছিল। নিজেকে পাগল পাগল লাগছিল আমার কাছে। মেনে নিতে পারেনি ওর মৃত্যুটা। এখনো ওর হাসি মাখা নিষ্পাপ মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে উদিতা। ওর চোখ দুটোতে নীরব অভিযোগ দেখতে পাই আমি, যেন সে বলে, ঠিক কি দোষ করেছিলাম আমি আশু? কেন এত জলদি আমার সব স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো ধুলোয় মিশে গেল? আমি তো তোদের ছেড়ে এত জলদি মরতে চাইনি, তবে কেন আমার সাথে এমন হলো? এটুকু বলে আবারও চুপ করে যায় আশিয়ান। আবারও ধরে আসছে তার গলা। গ্লাস থেকে ঠকঠক করে সব পানি খেয়ে নেয় সে এক নিঃশ্বাসে। তারপর লম্বা এক নিঃশ্বাস নিয়ে আবারও বলে ওঠে, ওর মৃত্যুটাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি আমরা কেউ। আমাদের সকলের মাঝে নেমে এলো শোকের ছায়া। হ্যাপি তার মা বাবার বড্ড আদরের মেয়ে ছিল। আন্টি হ্যাপির মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই তিনি স্ট্রোক করে বসেন। এতে ওনার এক পাশ প্যারালাইজড হয়ে যায়। আঙ্কেল যেন অকুল পাথরে পড়েছিলেন। এদিকে মেয়ের এমন অস্বাভাবিক মৃত্যু, অন্যদিকে স্ত্রীর এমন অবস্থা, সব মিলিয়ে উনি ডিপ্রেশনে চলে গেলেন। হ্যাপির বড় ভাই তাদের দুজনকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। তাও বোনের সাথে ঘটা অন্যায়ের সুবিচার চেয়ে মামলা দায়ের করেন তিনি। হ্যাপি আপুর খুনিদের কি পরে শাস্তি হয়েছিল? এই বকাটে ছেলেরা বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান ছিল, আর ওরা রাজনীতির সাথে সংযুক্ত ছিল। তাই পুলিশ ওদের ধরলেও কারোর শাস্তি হয়নি, বরং কয়েকদিন পর ঠিকই ক্ষমতার জোরে ওরা জেল থেকে বেরিয়ে পড়েছিল। পুলিশ যেন তাদের হাতের পুতুল, ওরা কিছুই করেনি। রাগে দুঃখে হ্যাপির বাবা ওনার বাবা মাকে নিয়ে দেশের বাইরে চলে গেলেন। পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। আর অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গিয়েছে, অথচ আমার নিষ্পাপ বোনটি অকালেই দুনিয়া থেকে ঝরে গেল। একটু চুপ থেকে আবারও বলে, সবাই সবকিছু ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। আস্তে ধীরে মাফিয়ার লাইনে চলে এলাম। চিন্তা করলাম, যে দেশের শাসন ব্যবস্থা এত নড়বড়ে, সেই দেশে আমি আমার মতো করে অপরাধীদেরকে তার প্রাপ্য শাস্তি দেব। আস্তে ধীরে একটা গ্যাং গড়ে ওঠে আমার নিজের নেতৃত্বে। সর্বপ্রথম এক সন্ত্রাসী ও সর্বগ্রাসী এমপিকে টার্গেট করেই মারার জন্য। এই এমপিকে মারার পর দেশেই হই হুল্লোড় পড়ে গেল। তখনই রটিয়ে দিয়ে বললাম আমার ছদ্মনাম। সেই থেকে আমি সারাজ নামেই পরিচিত। তার পরের টার্গেট ছিল ওই নরপশুরা। প্রত্যেকটার ছবি সহ ডিটেলস আমার কাছে সংরক্ষিত ছিল। আমার সহকারী মির্জা ও বিশ্বস্ত কয়েকজন লোক মিলে টার্গেট অনুযায়ী একজন একজন করে ধরে নিয়ে আসে। নিজের হাতে তাদের মনের খায়েশ মিটিয়ে শাস্তি দেই আমি। যদিও নিজের হাতে খুন করেনি, মির্জা তাদেরকে জানে মেরেছিল,
কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধে নিয়েছি। আমি সফল হয়েছি উদিতা। যারা আমার হ্যাপিকে কষ্ট দিয়ে মেরেছিল তাদেরকে এর থেকেও 1000 গুণ কষ্ট দিয়ে কুকুরের মতো মেরেছি। দেশের আইন যেখানে এই ঘটনা ধামাচাপা দিয়েছিল সেখানে আমি এই ঘটনা আবারও উন্মুক্ত করে নরপশুদেরকে মেরেছিলাম। বাংলাদেশের সবাই দেখেছে তাদের লাশ। ভয়ে আঁতকে উঠেছিল সেদিন সবাই। উদিতা আশিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হ্যাপির জন্য ভীষণ কষ্ট হচ্ছে তার। মেয়েটা অকালে দুনিয়া থেকে ঝরে গেল কয়েকটা মানুষরূপী জানোয়ারের কারণে। আশিয়ান পলকহীনভাবে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারের দিকে তাকিয়ে আছে। মনে মনে স্মৃতি রোমন্থন করছে সে তাদের বন্ধুত্বের। কত মিষ্টি মিষ্টি মুহূর্ত ছিল সেসব। আর কি সেই দিনগুলো ফিরে আসবে? কলিজার টুকরো বান্ধবীটা তাদের ছেড়ে চলে গেল দূর আকাশে। ওর মৃত্যুর বেশ কতগুলো বছর চলে গেছে ঠিকই, কিন্তু তারা কেউ তাকে আজও ভুলতে পারেনি, আর না ভবিষ্যতে কখনো ভুলতে পারবে। উদিতা আশিয়ানের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুতি মেশানো কণ্ঠে বলল, ওনারাও দেশের আইন ব্যবস্থা এখন কিছুটা হলেও উন্নত হয়েছে, তাই বলে আপনি কেন নিজের এইসব কাজে জড়িয়ে পড়বেন বলুন তো? এতদিন হয়তো আপনার পরিচিত কেউ জানেনি বা বুঝতে পারেনি সেই যে আপনি সেই সারাস খান, কিন্তু পরে যে কেউ জানবে না তার কি গ্যারান্টি আছে? তখন তো খারাপ লোকদের আপনাদের পরিবারের লোকজনদের ক্ষতি করার চেষ্টা করবে, তখন কি করবেন আপনি? আর যাই বলো না কেন দিতা, আমি এই কাজ থেকে নিজেকে কখনো বিরত রাখতে পারবো না। সো প্লিজ তুমি আমাকে বাধা দিও না এ ব্যাপারে। আমাদের দেশে অপরাধীরা অন্যায় করে ঠিকই আর পার পেয়ে যায় পরে, আর ভুক্তভোগীরা সারা জীবনের ফল ভোগে। এ দেশে অপরাধীদের কোনো শাস্তি নেই। ক্ষমতার জন্য জানোয়ারগুলো নিস্তার পেয়ে যায়। আমাদের দেশে মেয়েদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই উদিতা। যদি থাকতো তবে প্রতিদিন ধর্ষণের মতো নিকৃষ্ট কোনো ঘটনা ঘটতে পারত না। প্রতিদিন কোনো না কোনো মেয়ের ধর্ষণের খবর আমার কানে আসে উদিতা। নিজের চোখে কত নিষ্পাপ মেয়ের আহাজারি দেখেছি আমি। তাদের পরিবারের লোকজনদের আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তোলে। এমনকি এখন পর্দাশীল ও বিবাহিত নারীরাও এই ধরনের পশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। দেশটায় নারীদের কোনো নিরাপত্তাই নেই। তাই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি, মানুষ নামক নর্দমা কীটগুলোকে পুলিশ শাস্তি না দিলেও আমি দেব। প্রতিটা মেয়ের নিরাপত্তার জন্য এই নরপশুগুলোকে দুনিয়া থেকেই বিদায় করে দেব। উদিতা আশিয়ানের বুকে মাথা রেখে কান্নারত কণ্ঠে বলে, এসব খুবই বিপজ্জনক কাজ। একবার অন্তত চিন্তা করুন, আপনার কিছু হলে আমাদের কি হবে? এত কিসের দরকার নিজের জীবনের বাজি রেখে মাফিয়া বনে থাকার? দয়া করে এসব ছেড়ে দিন, স্বাভাবিক জীবনে ফিরে আসুন প্লিজ। আমি আপনাকে হারাতে পারবো না, প্লিজ আমার কথাটা শুনুন প্লিজ। আশিয়ান উদিতার কথার বিপরীতে কিছু বলল না, চুপ হয়ে গেল সে। উদিতা আসলে এসব মেনে নিতে পারছে না। সে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছে আশিয়ানকে নিয়ে। কোনো স্ত্রী হয়তো স্বামীর এসব কাজ মেনে নিতে পারবে না, উদিতাও পারেনি। কান্না করতে করতে একসময় উদিতা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল আশিয়ানের বুকে। আশিয়ান ছলছল চোখে উদিতার দিকে তাকিয়ে ওর কপালে আলতো ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে বলল, আমি আমার নিজের ও পরিবারের কথা ভেবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না উদিতা। আমার ঘাড়ে যে অনেক দায়িত্ব আছে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল জনসেবায় নিজেকে নিয়োজিত করব। বাবার টাকা পয়সা দিয়ে চাইলেও এত কিছু করা যায় না। তাই তো নিজে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুললাম এবং নিজের টাকা খরচ করে গরিব দুঃখীদের স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মা বোন সমতুল্য নারী জাতিদের সম্মান যাতে কেউ নষ্ট না করতে পারে সেজন্য তো আমার এত লড়াই চলছে। তুমি বুঝবে না উদিতা আমি ঠিক কি করতে চাই। আজ আমি এই পরিবারে আছি দেখে তোমার মা চাচি বোন ভাবি এবং তুমি তোমাদেরকে কেউ কিছু বলারও সাহস পায় না। কিন্তু যেসব ফ্যামিলিতে আমার মতো ছেলে নেই সেসব পরিবারের মেয়েদের তো কোনো নিরাপত্তাই নেই। মেয়েরা একা কোথাও যেতে পারে না। চাপা ভয় নিয়ে ওরা চলাফেরা করে সব সময়। কখনো কোন হায়না এসে ওদের হামলা করবে এই ভয়ে ওরা রাস্তায় বের হতে পারে না। ঠিক ঠিকানা নেই কখনো। তাই তো প্রতিটা মেয়ে যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করতেই আমার এত প্রয়াস, এবং ইনশাআল্লাহ আমি এতে সফল হব। এমন একদিনের অপেক্ষায় আছি আমি যখন বাংলাদেশে নারী ও শিশু পাচার, ধর্ষণ, নির্যাতন এসব কিছুরই কোনো ছায়াও থাকবে না। আই এম এগারলি ওয়েটিং ফর দিস টাইম। ক্ষমা করো আমাকে উদিতা, তোমার মিনতিটুকু আমি রাখতে পারলাম না। সারাটা রাত উদিতাকে বুকে নিয়ে কাটিয়ে দিল আশিয়ান।
দু চোখের পাতা এক করতে পারেনি রাতে। পরদিন থেকেই উদিতা আর আশিয়ানের সাথে কথা বলে না, এক প্রকার এড়িয়ে চলে তাকে। আশিয়ান বুঝতে পেরেছে রাতের বিষয়টা নিয়ে উদিতা ভীষণ আপসেট হয়ে গেছে। আশিয়ান কিছু বলল না আর এই ব্যাপারে। উদিতাও এই বিষয় নিয়ে টু শব্দও করল না। সময় কিভাবে বয়ে যায় কেউ টেরও পায় না। সত্যি সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আরো 1 মাস পার হয়ে গেছে। আজ আলিয়া একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। সবাই হসপিটালে, শুধু উদিতা আর আশিয়ান বাদে। আশিয়ান অবশ্য হসপিটালে গিয়ে একবার দেখে এসেছে বাচ্চাকে। সবাই ভীষণ খুশি নতুন পিচ্চিটার আগমনে। উদিতার মা বাবা এসেছেন আলিয়ার মা বাবার সাথে, ওনারাও হসপিটালে গিয়েছেন। উদিতার এখন 8.5 মাস চলে। পেট এখন অনেক উঁচু হয়েছে তার, আর পিচ্চিটা কিছুক্ষণ পরপরই পেটে লাথি মারে। সে এক অসহ্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। উদিতা আগের চাইতে এখন অনেক নীরব হয়ে গেছে। আগে যেমন চঞ্চল টাইপের ছিল, এখন তার মধ্যে এসব কিছুই নেই। আশিয়ানা থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে সে। সেদিনের পর থেকে সে চায় আশিয়ান এসব ছেড়ে দিক এবং নর্মাল জীবন ধারণ করুক, কিন্তু আশিয়ান তার সিদ্ধান্তে অটল। সে তার জায়গা থেকে একটুও নড়চড় করেনি। তবে উদিতার যত্নে কোনো ত্রুটি রাখেনি সে। উদিতা তার সাথে তেমন একটা কথা না বলেও আশিয়ান ঠিকই উদিতার সাথে সবসময় স্বাভাবিকভাবে কথা বলে, যেন তাদের মাঝে কিছুই হয়নি। একদিন পর আলিয়াকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। নতুন অতিথির আগমনে পরিবারের সবাই খুশি। বাসায় উৎসব উৎসব ভাব লেগে গেছে পুরো। উদিতা পিচ্চিটাকে কোলে নিয়েছিল একবার। এত ছোট ছোট হাত পা তার। উদিতা তো চোখ জোড়া খুশিতে চকচক করছে, কারণ আর কদিন পর তার নিজেরও সন্তান আসতে চলেছে। পরম মমতায় নিজের ভরা পেটে হাত বুলায় সে। মাতৃত্বের স্বাদ অনুভব করার জন্য মনটা আনচান করে তার। আলিয়া তো মেয়ের চেহারা দেখেই গলে গেছে পুরোপুরি। তাসকিন খুশিতে কান্না করে দিয়েছে মেয়েকে প্রথমবার কোলে নিয়ে। পিচ্চি মেয়েটা জন্মের 7 দিন পরে ধুমধাম করে আকিকা অনুষ্ঠান সম্পূর্ণ করা হলো। মা বাবার সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছে পিচ্চিটার, তাসকিয়া আতিয়া চৌধুরী। রাতে উদিতা নিজের রুমে বিছানার উপর বসে আছে। অশান্তি লাগছে তার আজ। কেমন হাঁসফাঁস করছে শরীরটা, গরমও লাগছে ভীষণ। প্রেগনেন্সির সময়টাতে এরকমটা প্রায়ই হয়েছে উদিতার ক্ষেত্রে। আশিয়ান উদিতার শরীর থেকে ওড়না সরিয়ে দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। তারপর উদিতাকে নিজের কোলে নিয়ে বলল, সোনা, কিছু খাবে তুমি? উদিতা মাথা নেড়ে না বোঝালো। আশিয়ান উদিতার মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, জান, আর কতদিন এভাবে আমার উপর অভিমান করে থাকবে বলো তো? একটাবার আমার সাথে নর্মালি কথা বলো না কলিজা। কষ্ট হয় তো এখানে, কেন বুঝতে পারো না বউ? আশিয়ানের আকুতি ভরা কণ্ঠ শুনে উদিতা তার উপর আর রাগ করতে থাকতে পারল না। আশিয়ানের বুকে মুখ লুকিয়ে চোখের জল ফেলতে থাকে নীরবে। আশিয়ান বুঝতে পারে যে উদিতা কাঁদছে। আশিয়ান উদিতার কপালের ওপর থেকে বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে হাসি মুখে বলে, এত ভয় পাও কেন তুমি বউ? হ্যাঁ, 5 থেকে 6 বছর ধরে আমি এই প্রফেশনে আছি। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে শাহরাজ খান আসলে কে, কি তার আসল পরিচয়। এত সূক্ষ্ম রূপে কাজ করি আমরা। আমাদের পরিচয় এত সহজে কেউ জানতে পারবে না, আর না কেউ কখনো আমার ক্ষতি করতে পারবে। তারপরও তুমি অহেতুক এত ভয় পাও আমাকে নিয়ে। হ্যাঁ, তোমার স্বামী এত কাঁচা খেলোয়াড় নয় বউ। জুডো, মার্শাল আর্ট, কুমফু এইসব কিছু শিখে এসে তারপরে কাজে নেমেছে। বুদ্ধির প্যাচ গেমে প্রত্যেকবার নিজের কুটিল বুদ্ধির পরিচয় দিয়ে প্রথম স্থান অর্জন করেছি। এই পর্যায়ে আজ এমনি এমনি আসতে পারেনি বউ। তোমার স্বামী অনেক অভিজ্ঞ একজন মানুষ। জীবনেও কেউ টের পাবে না যে আমিই শাহরাজ খান, কারণ আমার ইমেজ সবার কাছেই পুরোপুরি ক্লিয়ার, বুঝলে? আশিয়ানের কথায় উদিতা অনেকটা শান্ত হয়ে যায়। আশিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে চুপচাপ বুকে মুখ গুজে বসে থাকে সে। আশিয়ান নিজের প্রিয়তমাকে বুকে নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসে উদিতার মাথার চুলে বিড়ি কেটে দিতে লাগে। আরামে চোখ জোড়া বুঝে আসে তার। 1 মাস পর আজ সকালের দিকে উদিতার হুট করে পেন উঠে গেছে, অথচ ডেট আরও 1 সপ্তাহ পর ছিল। উদিতার পেটের তীব্র ব্যথায় ছটফটানি ও কান্না দেখে তো আশিয়ানের মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। সে নিজেও যেন পাগল হয়ে গেছে উদিতার কষ্ট দেখে। আশিয়ান দ্রুত একটা বড় ওড়না দ্বারা উদিতার শরীর ঢেকে তাকে কোলে নিয়ে নিচে চলে আসে। তাসজিদ গাড়ির চাবি হাতে দ্রুত বেরিয়ে আসে। উদিতার হুট করে এমন অবস্থা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। আশিয়ান পাগলের মতো গাড়ির পেছনে উদিতাকে কোলে নিয়ে বসলো। আশিয়ানের সাথে মিসেস ইয়াসমিন ও মিসেস তারানাও ছিলেন। বাকিরা অন্য গাড়িতে করে আসছেন। তাসজিদ দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলো।
উদিতা পেটের তীব্র ব্যথায় দাঁতে দাঁত চেপে ধরে সহ্য করতে পারছে না। অজান্তেই মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে তার। আশিয়ান উদিতার গালে হাত রেখে পাগলের মতো বলে, একটু সহ্য করো অদিতা, আর একটু, এখনই হসপিটালে যাচ্ছি আমরা, জাস্ট একটু ধৈর্য ধরো প্লিজ। আমি আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। তাসজিদ, দ্রুত চালা, গাড়ির স্পিড বাড়িয়ে দে, জলদি হসপিটালে পৌঁছাতে হবে, আমার অদিতা কষ্ট হচ্ছে। উদিতার ব্যথা দেখে আশিয়ান পাগল হয়ে যাচ্ছে। মিসেস ইয়াসমিন উদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং তাকে সাহস জুগিয়ে দিচ্ছেন। তাসজিদ যতটা স্পিড বাড়ানো সম্ভব ততটা স্পিড দিয়ে গাড়ি চালাচ্ছে। উদিতা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে মা হওয়ার যন্ত্রণাটি কতখানি কঠিন। পেটের ব্যথায় মনে হচ্ছে তার পেট এই মুহূর্তে ফেটে যাবে। উদিতার দু চোখে অন্ধকার দেখছে ব্যথার চোটে। তার মনে হচ্ছে আজই হয়তো জীবনের শেষ দিন। মৃত্যু যন্ত্রণার মতো কঠিন মনে হচ্ছে তার এই ব্যথাটা। হাড্ডি গুঁড়ো করলেও মনে হয় এত ব্যথা করবে না। খুব দ্রুতই কাছের একটা হসপিটালে পার্কিং লটে গাড়ি থামালো তাসজিদ। আশিয়ান জলদি করে গাড়ির ডোর খুলে উদিতাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। উদিতা ব্যথার চোটে বেহুশ হয়ে যাচ্ছে বারবার। আশিয়ান পাগলের মতো করছে উদিতার কষ্ট দেখে। এই হসপিটালে গাইনি ডক্টর হলো আশিয়ানের মেয়ে ফ্রেন্ড চিত্রা। আশিয়ান তাকে ফোন করেছিল বাসায় থাকতে। চিত্রা আশিয়ানের কথা মতো কেবিন বুক করে সব রেডি করে নিয়েছে ততক্ষণে। আশিয়ান দ্রুত উদিতাকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করলো। চিত্রার সহকারী আরেক ডক্টর স্ট্রেচার নিয়ে অপেক্ষা করছে তাদের আসার। আশিয়ান দ্রুত এগিয়ে এলো সেদিকে। উদিতাকে সাবধানে স্ট্রেচারে শুইয়ে দিল সে। উদিতা বারবার আর্তনাদ করে উঠছে পেটের যন্ত্রণায়। চিত্রা ও দুজন মহিলা ডক্টর এবং 4 জন নার্স এগিয়ে আসে তাদের কাছে। উদিতার কথা অনুযায়ী আশিয়ান মেয়ে ডক্টর ও নার্সকে বলে দিয়েছে যেন তারা ওর ডেলিভারি করে। কোনো পুরুষ মানুষ যেন না ঢোকে কেবিনে। আশিয়ানের ভেতরটা ফেটে যাচ্ছে উদিতার জন্য। নিজের অজান্তে চোখ জোড়া থেকে পানি গড়িয়ে গাল বেয়ে পড়ে তার। উদিতা এত যন্ত্রণার মাঝেও আশিয়ানের হাত টেনে নিয়ে হাতের তালুতে কয়েকটা চুমু খায়। ব্যথা ও কান্না মিশ্রিত হাসি দিয়ে অস্পষ্ট স্বরে বলে, অনেক ভালোবাসি আপনাকে। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলে, আমিও খুব ভালোবাসি আমার বউটাকে, অপেক্ষা করছি সোনা, আমাদের ছেলেকে নিয়ে দ্রুত ফিরে আসো। চিত্রার কথা মতো দ্রুত উদিতাকে ওটির কেবিনে নিয়ে যাওয়া হয়। উদিতা ব্যথার চোটে চোখ বন্ধ করে ফেলে। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর দিকে। বুক জুড়ে শূন্যতা বিরাজ করছে তার। মনে ভয়ের সৃষ্টি হচ্ছে উদিতাকে নিয়ে। হারিয়ে ফেলবে না তো আবার তার প্রাণপ্রিয়াকে? নয়তো সে নিজেও আর বেঁচে থাকতে পারবে না। নিঃশ্বাসটা আটকে আসছে তার অজানা আশঙ্কার কথা ভেবে। মিস্টার মোর্শেদ, মিস্টার এনামুল ও আশিয়ানের ভাইরা তাকে সান্ত্বনা দিচ্ছে বারবার, কিন্তু এসব সান্ত্বনা তার কর্ণকুহরে প্রবেশ করছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওটির কেবিনের দরজার দিকে। চিত্রা বলেছে উদিতার নর্মাল ডেলিভারি হবে। মিসেস ইয়াসমিন আশিয়ানের কাঁধে হাত রেখে তাকে দুশ্চিন্তা করতে মানা করেন। আশিয়ান অসহায় দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। এমন সময় চিত্রা বাইরে বেরিয়ে আসে এবং আশিয়ানকে বলে, আসো, তুই চাইলেই ভেতরে আসতে পারিস। তোকে দেখে হয়তো উদিতার মনে ভয়টা কাটবে। আসলে ছুরি কাঁচি এইসব দেখে আতঙ্কে লাফালাফি শুরু করেছে উদিতা। তুই থাকলে মনের সাহস জুটবে, ও বেশি ভয় পাবে না। মিসেস ইয়াসমিন ইশারা করে বললেন তাকে দ্রুত যেতে। চিত্রার কথা শুনে আশিয়ান আর এক মুহূর্ত বিলম্ব না করে স্তত্র পায়ে কেবিনের ভেতরে প্রবেশ করলো। তার পেছন পেছন চিত্রা। উদিতাকে 2 জন নার্স ধরে রেখেছে, কারণ উদিতা প্রচন্ড রকমের ভয় পেয়েছে। আশিয়ান দ্রুত উদিতার কাছে গিয়ে উদিতার হাত ধরে। একজন নার্স সরে যায় আশিয়ান আশায়। আশিয়ানকে দেখে উদিতা জোরে জোরে কান্না করে দিল। এই প্রথম আশিয়ানের নাম ধরে বলে, আশিয়ান, আমার অনেক ভয় করছে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমার কষ্ট হচ্ছে ভীষণ। উদিতার কান্না দেখে আশিয়ানও বেদিশা হয়ে গেছে। নিজেকে সামলিয়ে দ্রুত উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে সে। আশিয়ানকে শক্ত করে ধরে রেখে থরথর করে কাঁপছে উদিতা। আশিয়ান উদিতার সাথে মৃদুস্বরে কথা বলতে শুরু করে। ডক্টররা তাদের কাজ শুরু করে দিয়েছেন ততক্ষণে। একজন নার্স উদিতার হাতে ক্যানোলা লাগালেন স্যালাইন দেওয়ার জন্য। উদিতা আশিয়ানের সংস্পর্শ পেয়ে কিছুটা শান্ত হয়েছে ঠিকই, কিন্তু ব্যথায় কাতরাচ্ছে অনবরত। অসহনীয় এক যন্ত্রণা যেন এটা। কিছু সময় পর চিত্রা উদিতাকে বলল, উদিতা বোন, তুমি জোরে জোরে পুশ করো তো। আশিয়ান উদিতাকে ধরে রেখেছে। চিত্রার কথা মতো উদিতা জানের জোরে পুশ করতে লাগে। ডক্টররা উৎসাহ দিচ্ছেন উদিতাকে। একজন নার্স উদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উদিতা মুখের ভেতর ওড়না ঢুকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে জোরে জোরে পুশ করতে লাগে। পুশ করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে সে বারবার।
আশিয়ান কাছে আছে দেখে মনোবল ভাঙেনি উদিতা। নিজের চেষ্টায় বারবার শক্তি প্রয়োগ করেছে সে। আশিয়ান উদিতাকে বারবার সাহস জুগিয়ে দিচ্ছে। বাইরে সবাই টেনশনে ঘেমে যাচ্ছে। অজানা আশঙ্কায় সবার বুকে দুরু দুরু করছে। উদিতার পরিবারের সবাই হসপিটালে আছেন। মিস আনিতা কান্না করতে করতে শেষ। মিস্টার আনিসুল ও শাহরিয়া চিন্তিত হয়ে বাইচারি করছেন অনবরত। বাকি সবার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। উদিতা ও তার অনাগত সন্তানের জন্য সবাই মনে প্রাণে দোয়া করছে। ডক্টররা খুবই সাবধানে নিজের কাজ করছেন। বাচ্চার মাথাটা বের হয়েছে শুধু। উদিতা আশিয়ানের হাত এক প্রকার খামচে ধরে জোরে জোরে পুশ করছে। আশিয়ানের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরছে। চিন্তার পাহাড় জমেছে তার মাথার ওপর। তার বউটা যে অতিরিক্ত কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করে যাচ্ছে সে নিজের স্ত্রী সন্তানের জন্য। নিজের হায়াতের বিনিময়ে ওদেরকে চাইছে। সর্বশেষে সমস্ত শক্তি দিয়ে জোরে একটা পুশ করে উদিতা অস্পষ্ট স্বরে আল্লাহ আকবর বলে জ্ঞান হারিয়ে ফেলল। প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পর ডক্টররা বাচ্চাকে বের করতে সক্ষম হলেন। রক্তে রাঙা একটা শিশুকে উঁচু করে তুলে ধরল চিত্রা হাসি মুখে। বাচ্চারা তার স্বরে চিৎকার করে কান্না করছে। আশিয়ান ভেজা চোখে নিজের সন্তানের দিকে তাকালো। টান টান উত্তেজনা হারিয়ে যেতেই আশিয়ান বুঝতে পারল তার হাত পা ভেঙে আসছে যেন। খুশিতে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো সে অনবরত। চিত্রা হাসি মুখে আশিয়ানকে বলে ওঠে, কংগ্রাচুলেশন আশু, মিষ্টি মুখ করা আগে। ফুটফুটে এক ছেলের বাবা হয়েছিস তুই। আশিয়ান চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দের অতি সহ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সেন্সলেস উদিতার কপালে আলতো করে একটা চুমু খেলো আশিয়ান। উদিতার নাক মুখ ও গলায় ঘেমে নিয়ে একাকার। শরীরের জামাটাও ভিজে একসা হয়ে গেছে ঘামের জন্য। দুজন নার্স পিচ্চিটাকে পরিষ্কার করে তোয়ালে দিয়ে পেঁচিয়ে আশিয়ানের কোলে এনে দিল। বাকি নার্স ও ডক্টররা উদিতাকে নিয়ে পড়েছেন। আশিয়ান কাঁপা কাঁপা হাতে ছোট্ট বেবিটাকে নিজের কোলে নিল। ছেলের মুখ দেখে খুশিতে আবারও কেঁদে ফেলে সে। এটা যে আনন্দের কান্না, খুশির কান্না। বাচ্চাটার শরীর থেকে কি সুন্দর একটা মিষ্টি স্মেল ভেসে আসছে। আশিয়ান মুচকি এসে নিজের ছেলের কপালে চুমু খেলো। পিচ্চিটা অনেক ছোট্ট, হাত পাগুলো তো একদম ছোট ছোট। আশিয়ানের অবয়ব ফুটে উঠেছে যেন বাচ্চাটার চেহারায়। কি নিষ্পাপ ও চেহারা, দুধ সাদা ফর্সা এবং কি মিষ্টি দেখতে। মুখে ছোট্ট একটা আঙুল পরে চোখ বুজে ঘুমিয়ে আছে। আনমনে হেসে বলল, আমার ছেলে দিয়ান। আশিয়ান উদিতার মাথায় হাত বুলিয়ে ওটি কেবিন থেকে বেরিয়ে এলো। উদিতাকে চেক আপ ও পরিষ্কার করিয়ে অন্য একটা কেবিনে শিফট করা হবে, তাই আশিয়ান বেবিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। আশিয়ানের পরিবার ও উদিতার পরিবারের সবাইকে একজন নার্স ততক্ষণে বলে দিয়েছে যে উদিতার ছেলে সন্তানের মা হয়েছে। ওনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন উদিতা ও তার সন্তানকে দেখার জন্য। ঠিক তখনই আশিয়ানকে তোয়ালে দিয়ে মোড়ানো একটা বাচ্চা কোলে নিয়ে কেবিন থেকে বের হতে দেখে সবাই যার পরনায় আনন্দিত হয়ে গেল। মিসেস ইয়াসমিন ও মিসেস আনিতা দ্রুত এগিয়ে এলেন আশিয়ানের সামনে। আশিয়ান তাদের দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, আম্মু দেখো আমার ছেলে। মিসেস ইয়াসমিন নাতিকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরা তো খুশিতে আত্মহারা, বাকিরাও সেম। মিসেস ইয়াসমিন ওনার বেআইনের কোলে নাতিকে দিলেন। শাহরিয়ার এগিয়ে এসে দেখছে তার পিচ্চি বোনটার ছেলেকে। শাহরিয়ার আশিয়ানের সাথে কোলাকুলি করলো খুশিতে। শাহরিয়ার জিজ্ঞেস করলো, ভাই আশিয়ান, আমার বোনটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ও ভালো আছে, তবে ওর শরীরটা একটু দুর্বল। এখন আমার মেয়েটাকে দেখতে পারো বাবা। ওকে ওরা কেবিনে শিফট করার পর যখন সেন্স ফিরে আসবে তখনই দেখা করতে পারবো আমরা। মিস্টার মোর্শেদ নাতি হওয়ার সুবাদে ওনার সেক্রেটারিকে ফোন দিয়ে বললেন মিষ্টি কিনে সবাইকে খাওয়াতে। মিডিয়াতেও ততক্ষণে জানাজানি হয়ে গেছে যে আশিয়ান ছেলের বাবা হয়েছে। বেশ কয়েকজন রিপোর্টারও চলে এসেছে হসপিটালে। তবে আশিয়ানের ভাইরা তাদেরকে সামলে নিয়েছে কোনো মতে। প্রায় আধা ঘন্টা পর উদিতার জ্ঞান ফিরে এলো। ছেলেকে উদিতার পাশে শুইয়ে দিয়েছেন মিসেস ইয়াসমিন। উদিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। আশিয়ান কেবিনে নেই। সেন্স ফেরার পর থেকে উদিতা আশিয়ানকে দেখতে পায়নি। ওর মনটা খালি আঁকুপুকু করছে আশিয়ানকে দেখার জন্য। একে একে সবাই উদিতার সাথে দেখা করে কেবিন থেকে বেরিয়ে গেল। সবশেষে আশিয়ান কেবিনে প্রবেশ করলো। উদিতা দিন দুনিয়া সব ভুলে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। একদম শান্ত হয়ে গেছে সে প্রিয়তম স্বামীকে দেখতে পেয়ে। আশিয়ানের ঠোঁটের কোণে নজর কাড়া হাসি দেখে উদিতা ফিদা। আশিয়ান হাসি মুখে উদিতার কাছে এসে বলল। উদিতা প্রেম প্রেম চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান ছেলের গালে 2 আঙুল দিয়ে স্পর্শ করলো। পিচ্চিটা হালকা একটু শরীর মুচড়ে আবার ঘুমিয়ে গেল। ছেলেটা ভীষণ ঘুম কাতুরে।
ভাবতেই ঠোঁট এলিয়ে হাসে আশিয়ান। উদিতা বাপ ছেলের দিকে তৃপ্তির হাসি দিয়ে তাকায়। উদিতা বিশ্বজয়ের হাসি দিয়ে বলে, আমাদের ছেলে দিয়ান। আশিয়ান উদিতার দিকে মুচকি এসে তাকালো এবার। উদিতা ডাগর ডাগর আঁখি জোড়ায় সবসময়কার মতো আজও নিজেকে হারিয়ে ফেলে সে। উদিতার কপালের সাথে কপাল ঠেকে আশিয়ান। উদিতার নাকে মুখে আশিয়ানের গরম নিঃশ্বাস আশ্রে পড়ে। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয় উদিতা। উদিতার হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরে আশিয়ান নেশে চড়ানো কণ্ঠে বলে, অনেক ধন্যবাদ তোমাকে জান, আমাকে এত সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বাবা হওয়ার আনন্দটা তুমি থাকায় আজ খুব অনুভব করছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই তোমার মতো একজন অর্ধাঙ্গিনীকে আমার জীবনে উপহার স্বরূপ পাঠানোর জন্য। উদিতা অন্য হাত আশিয়ানের গালে রাখলো। আজ প্রথম নিজে থেকে আশিয়ানের ঠোঁটে চুমু খেয়ে ফিস ফিস করে বলল, বিয়ে হওয়ার আগে ভাবতাম বিয়ের পর আপনি আমাকে পছন্দ করবেন কিনা, আপনার সাথে অন্যান্য স্বামী স্ত্রীর মতো আমার সম্পর্কটা সহজ হবে কিনা, কারণ আমার আর আপনার বয়সের পার্থক্য নিয়ে নানাজনের মুখে থেকে নানা কথা শুনেছি। আমার পরিবারের লোকেরা হয়তো এই ভেবে রাজি হয়েছিল যে আপনার মতো কোনো প্রভাবশালী লোকের সাথে বিয়ে হলে আমি অনেক ভালো থাকবো, সুখে থাকবো। কিন্তু আমি শুধু আল্লাহর কাছে চাইতাম একজন সুন্দর মনের ভালো মানুষের সাথে যেন আমার বিয়ে হয়। তাহাজ্জুদের নামাজও এমন একজনকে চেয়েছি যে আমাকে মনে প্রাণে ভালোবাসবে। এখন দেখুন আল্লাহ আমার তো কবুল করেছে। আমি কত সৌভাগ্যবতী যে আপনার মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আপনাকে পেয়ে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনাকেই শুধু ভালোবেসে যাব। অনেক 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 বেশি ভালোবাসি আমার বাচ্চার বাবাকে। আশিয়ান উদিতার সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগে। উদিতা চোখ বন্ধ করে মুচকি এসে আশিয়ানের আদরগুলো অনুভব করছে। উদিতা এক হাত দ্বারা বাচ্চাকে বুকের সাথে লাগিয়ে অন্য হাত দিয়ে আশিয়ানের গাল আঁকড়ে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে নেয়। আশিয়ান এক হাত উদিতার ঘাড়ে ও এক হাত উদিতার গালে রেখে তার আদরে সাড়া দিতে লাগে। দুজন দুজনকে অনুভব করতে ব্যস্ত। ভালোবাসাময় মুহূর্তে দুজন দুজনের মাঝে বিলীন হয়ে গেছে। প্রায় মিনিট 10 পর বাচ্চার কান্নার শব্দ কানে আসতেই আশিয়ান উদিতার ঠোঁট জোড়া ছেড়ে দেয়। উদিতা তাকাই পিচ্ছির দিকে। পিটপিট করে উদিতার চোখের মতো ডাগর ডাগর চোখ মিলে আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকাচ্ছে দিয়ান, যেন চিন্তায় পড়ে গেছে। আমি কোথায় এলাম? বাচ্চার মেবি খিদা পেয়েছে উদিতা, ওকে খাওয়াও। আশিয়ান উদিতাকে ঠিক করে শুতে সাহায্য করে বাচ্চাটাকে উদিতার একদম কাছে নিয়ে রাখে। উদিতা দিয়ানকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ব্রেস্ট ফিডিং করাতে ব্যস্ত হয়ে যায়। আজ থেকে প্রায় 2 দিন পর উদিতাকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। হসপিটাল থেকে সব ফর্মালিটি মেনটেন করে উদিতাকে ও বাচ্চাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাসার ভেতর প্রবেশকালে উদিতার কোলে দিয়ান আর আশিয়ানের কোলে উদিতা ছিল। দৃশ্যটা ভীষণ সুন্দর। এরা ঝটপট এত সুন্দর মুহূর্তটি ফোনে ক্যাপচার করে ফেলে। সারা বাড়ি জুড়ে আবারও উৎসব ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বাসার সবাই ভীষণ আনন্দিত দিয়ানের আগমনে। দিয়ানই একমাত্র বংশের প্রদীপ বলা যায়, কারণ সব ভাইদের মাঝে একমাত্র আশিয়ানেরই ছেলে সন্তান হয়েছে, বাকিরা মেয়ে সন্তানের বাবা। যদিও এটা নিয়ে কোনো হইচই নেই, কারণ তাদের পরিবারে ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি করা হয় না, সবাই সমান অধিকারের যোগ্য। আশিয়ান উদিতাকে সোফায় বসালো। একে একে সবাই দিয়ানকে সে ছুঁয়ে দেখছে। এনা উদিতার কোল থেকে দিয়ানকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ল। মিসেস ইয়াসমিন উদিতার এক পাশে ও মিসেস আনিতা অন্য পাশে বসেছেন। মিসেস তারানা একটা প্লেটে খাবার এনে মিসেস আনিতার হাতে দিতেই তিনি উদিতাকে যত্ন সহকারে খাইয়ে দিতে লাগলেন। উদিতারও খিদে পেয়েছে অনেক, তাই সে বাধ্য মেয়ের মতো মায়ের হাতে খেতে লাগে। এনার কোল থেকে দিয়ানকে মিসেস ইয়াসমিন নিজের কোলে নিয়ে ওর মাথায় ও শরীরে নরম এক টুকরো কাপড় গরম করে শ্যাক দিতে ব্যস্ত হয়ে গেছেন। বেশ কিছুক্ষণ শ্যাক দেওয়া শেষে ওকে তার দাদার কিনে আনা নতুন কাপড় পরিয়ে দিয়ে নানার আনা টাওয়াল দিয়ে পেঁচিয়ে মিস্টার মোর্শেদের কোলে দিলেন। মিস্টার মোর্শেদের 2 পাশে এরাত আর পুতুল, ওরা বারবার তাদের ভাইকে ছুঁয়ে দিচ্ছে। মিস্টার এনামুল আতিয়াকে কোলে নিয়ে বসে আছে, নাতিকে দেখছেন। কিছুক্ষণ পর আশিয়ান এসে উদিতাকে কোলে নিয়ে নিল মিসেস ইয়াসমিনের কথা মতো। উদিতাকে এখন প্রপার রেস্টে থাকতে হবে, কারণ ওর শরীর এখনো অনেক দুর্বল। উদিতা এক হাতে দিয়ানকে কোলে নিয়ে অন্য হাতে আশিয়ানের গলা জড়িয়ে ধরে আছে। আশিয়ান উদিতার দিকে তাকিয়ে মুচকি এসে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে এসে সারা রুমে চোখ বোলাতেই উদিতা তো শকড। আগের রুম আর এখনের রুমে প্রচুর পার্থক্য আছে। যেখানে চোখ পড়ে খালি বাচ্চাদের জিনিস দেখতে পায় সে।
বাচ্চাদের ওয়ার্ডরব, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের র্যাক, বাচ্চাদের ছোটখাটো দোলনা, মশারি, বেবি পুশ চেয়ার, বাচ্চাদের কাঁথা বালিশ, কোল বালিশ, বিছানা, হেন কোনো জিনিস কিনে আনতে বাকি রাখেনি আসেন। সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো আছে। বিছানার সামনের দেওয়ালে মেজেন্টা কালারের ইংলিশ অক্ষরের বেলুন দিয়ে সাজিয়ে লেখা ওয়েলকাম টু হোম আওয়ার সন দিয়ান। আশিয়ানের এমন পাগলামি দেখে উদিতা হেসে ফেলল। পিচ্চিটা ঘুমিয়ে আছে। আশিয়ান উদিতার কপালে ও বাচ্চার কপালে চুমু খেয়ে বলল, ওয়েলকাম টু আওয়ার রুম সুন্দরী। পছন্দ হয়েছে তোমার? উদিতা আশিয়ানের গালে একটা চুমু খেয়ে খুশি হয়ে বলল। আশিয়ান মুচকে এসে উদিতাকে আস্তে ধীরে বিছানার উপর বসালো। আশিয়ান উদিতার কোল থেকে বাচ্চাকে নিজের কোলে নিয়ে সাবধানে উদিতার পাশে ছোট্ট একটা বালিশের ওপর ওর মাথা রেখে ঘুম পাড়িয়ে দিল। শরীরের ওপর পাতলা একটা কাঁথা দিয়ে দুপাশে কোল বালিশ রেখে গালে চুমু খেয়ে সরে এলো সে। উদিতা গাল ফুলিয়ে আশিয়ানকে অভিযোগ করে বলে, পিচিটা তো ঘুমায় কেন? হওয়ার পর থেকেই খালি ঘুম। এত ঘুম তো আতিয়াও ঘুমায়নি জন্মের পর। তাহলে আপনার ছেলে এত ঘুম কাতরে স্বভাব কিভাবে হলো বলুন তো? আশিয়ান ঠোঁট টিপে হেসে জবাব দিল, কিছু বলার নেই, ওর মাও এমন ঘুম কাতুরে স্বভাবের। মায়ের সব তো ছেলে পাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি ঘুমিয়ে গেলে আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না। তো তোমার ছেলে এমন না হলেই বরং অড লাগবে। কে বলেছে আমি এত ঘুমাই? আপনি শুধু শুধু মিথ্যে কথা বলেন। আমি মোটেও এত ঘুমাই না। আশিয়ান ঠোঁট এলিয়ে হেসে ফেলল। তারপর আলমারি থেকে নতুন একটা ঢিলেঢালা মেক্সি ও পাজামা নিয়ে উদিতার কাছে এসে বলল, বউটা আমার, হসপিটাল থেকে এসেছো, এখন জামাটা চেঞ্জ করে নাও তো একটু কষ্ট করে, তারপর ঔষধ খেয়ে ঘুমাবে। আপনি পরিয়ে দিন, আমি পরবো না। পেটে ব্যথা করবে বেশি নাড়াচাড়া করলে। আশিয়ান বিনা বাক্য পায়ে উদিতাকে যত্ন সহকারে ড্রেস চেঞ্জ করে দিতে লাগে। কাপড় পাল্টানোর শেষে এক গ্লাস পানি ও নির্দিষ্ট ওষুধগুলো উদিতাকে দেয় সে। উদিতা চুপচাপ ওষুধগুলো খেয়ে নেয়। তারপর আশিয়ানের সাহায্যে বিছানায় শুয়ে পড়ে সে। উদিতা আবদারের করে বলে, আপনিও আসুন না, আপনাকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করছে। এই তো সোনা, আমি আসছি, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি নিচে থেকে একটা চক্কর দিয়ে আসি। উদিতা সায় জানিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে আর আশিয়ান নিচে চলে আসে। কিছুক্ষণ পর রুমে এসে আশিয়ান ডোর লক করে নিজের জামা পাল্টে উদিতার পাশে এসে শুয়ে পড়ে। উদিতা পিচ্চিকে খাওয়াচ্ছে। আশিয়ান পেছন থেকে উদিতাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় পুরোপুরি। কানে কানে ফিসফিস করে বলে, ভালোবাসি। উদিতা মুচকে এসে জবাব দেয়, আমিও ভালোবাসি। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল। আজ দিয়ানের আকিকা অনুষ্ঠান। উদিতা বাচ্চাকে কোলে নিয়ে নিচতলায় একটা রুমে বসে আছে। ড্রয়িং রুম জুড়ে আত্মীয় স্বজনরা গিজগিজ করছে। আশিয়ান আজ সারাদিন ধরে অনেক ব্যস্ত। ছেলের আকিকা অনুষ্ঠানে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে তীক্ষ্ণ মনোযোগ রাখছে সে। কয়েকজন মহিলা আত্মীয় উদিতাকে ঘিরে বসে গল্প করছেন। উদিতা অবশ্য এসব গল্পে নেই। সে তার বাচ্চার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। বাইরে এতিমখানার শিশুদেরকে খাওয়ানোর জন্য স্টেজ বানানো হয়েছে। আশিয়ান নিজ হাতে তাদের পাতে খাবার বেড়ে দিচ্ছে। সবাই তৃপ্তির সহিত খাওয়া দাওয়া করলো। খাওয়া শেষে আশিয়ান তাদেরকে নতুন কাপড় ও জনপ্রতি 500 টাকা করে দিল। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মানুষেরা এতদূর আসতে পারবে না, তাই আশিয়ান ওখানেও খাওয়া দাওয়ার ও কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিয়েছে তার পিএ এবং সেক্রেটারির মাধ্যমে। আজকে পিচ্চিটার মাথার চুল কামানো হয়েছে। নিয়ম অনুযায়ী সেই চুলের সমপরিমাণ স্বর্ণের সমান টাকা ভাগ করে দিয়েছে গরিব দুঃখীদের। আশিয়ান বরাবরই দাতা হিসেবে পরিচিত, যদিও সে কখনো শো অফ করে না এটা নিয়ে। আশিয়ানের কাছে কেউ এলে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না। এজন্যই হয়তো আল্লাহ তার টাকা পয়সা ও ধন সম্পদের মাঝে এত বরকত দিয়েছেন। দিনকে দিন তার ধন সম্পদের পরিমাণ বাড়তেই আছে। আশিয়ান আজ অনেক বেশি খুশি। এই নিয়ে কাজের ফাঁকে কয়েকবার বাসার ভেতর গিয়ে নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করে এসেছে সে। সবাই খাওয়া দাওয়া সেরে বাচ্চাকে দোয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেল। তবে আশিয়ানের আত্মীয় স্বজনরা বাসায় রয়ে গেছেন। নাম রাখা নিয়ে ড্রয়িং রুমে ছোটখাটো একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু পিচ্চিটার নামধাম তো আগেই ঠিক করা ছিল। সবার কোলাহল ছাপিয়ে আশিয়ান নিজের ছেলেকে কোলে নিয়ে মুচকি এসে বলল, আমার ছেলের নাম আমি আগেই ঠিক করে রেখেছি, তার নাম হলো দিয়ান তায়েব চৌধুরী। আশিয়ানের কথা শুনে সবাই বিনা প্রতিবাদে উল্লাস প্রকাশ করলো, কারণ সবাই নামটা অনেক পছন্দ হয়েছে। তর্ক বাদ দিয়ে সবাই আড্ডায় মজে গেল। দিয়ান আর উদিতার জন্য সবাই এত গিফট নিয়ে এসেছে। এনা আর কেয়া গিফটগুলো আশিয়ানের বেডরুমে নিয়ে গিয়ে রেখে এলো। আশিয়ান এত ব্যস্ততার মধ্যেও উদিতার খেয়াল রাখতে ভোলেনি।
সে ঠিকই উদিতাকে নিজের হাতে খাবার খাইয়ে কাজে লেগেছে, এমনকি দুপুরের খাবারও সে খাইয়ে দিয়েছে। সবার সাথে অনেক অনেক আড্ডা দেওয়া হলো আজ। রাতের খাবার খেয়ে বেশ কয়েকজন আত্মীয় চলে গেলেও বাকি নিকট আত্মীয়রা রয়ে গেছেন। ওনারা 2-1 দিন হয়তো থাকবে এখানে। রাতের খাবার খাওয়া শেষে আরও কিছুক্ষণ সবাই বসে আড্ডা দিলেও আশিয়ান রুমে চলে এলো উদিতাকে নিয়ে। উদিতার চোখ ঢুলুঢুলু করছে ঘুমের কারণে, কিন্তু পিচ্ছিটা সজাগ, বড় বড় চোখ ফেলে এদিক ওদিক তাকাচ্ছে সে। আশিয়ান উদিতাকে সাবধানে বিছানায় শুইয়ে দিল। উদিতা বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেছে, আর আশিয়ান দিয়ানকে কোলে নিয়ে আদুরে কণ্ঠে কথা বলতে লাগলো। ছেলেটা বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আশিয়ান ছেলের দিকে তাকিয়ে হাসলো, কপালে গালে চুমো খেয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার কলিজার টুকরো বাচ্চাটা, আমার সোনা ছেলে। মা। পিচ্চিটা রাত 1টা পর্যন্ত সজাগ ছিল, তার সাথে আশিয়ানও সজাগ আছে। আশিয়ান এতটা সময় ছেলের সাথে কথা বলে কাটিয়েছে, তৃপ্তিতে মনটা ভরে গেছে তার। উদিতা বাচ্চাকে খাওয়ানোর টানে সজাগ হয়ে গেছে। তারপর বাচ্চাকে কোলে নিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে বিছানার কোণে শুইয়ে দিল। পিচ্চি ঘুমিয়ে যেতেই আশিয়ান উদিতাকে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে শুয়ে পড়ল। উদিতাও আশিয়ানের বুকে বিড়াল ছাড়ার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। পরিশিষ্ট দিয়ানের বয়স এখন 1 বছর। কদিন আগেই আশিয়ান ছেলের জন্মদিন এত ধুমধামভাবে পালন না করলেও ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। গরিব দুঃখীদের বাঁশকাবাড়ি বাজার ও টাকা দিয়েছে ছেলের জন্মদিন উপলক্ষে। এতিমখানা ও বৃদ্ধাশ্রমে গরু জবাই দিয়ে আখনি পোলাও পেট পুরে খাইয়েছে সবাইকে। উদিতার ছেলের খাওয়ার উপযোগী কেক বানিয়েছে জন্মদিন উপলক্ষে। বাসার সবাই গিফট দিয়ে সারা রুম ভর্তি করে ফেলেছে তাকে। দিয়ান এই বয়সে উদিতার মতো শান্তশিষ্ট ও আশিয়ানের মতো গম্ভীর টাইপের। খিদে পেলেও কান্না করে না, আর প্রচুর মিশুক, পুরো আশিয়ানের মতো। ডিএনএ লাগবে না, সবাই দেখলে এমনিতেই বুঝে যাবে যে ও আশিয়ানের ছেলে। ভীষণ কিউট লাগে তাকে দেখতে, পুরোই আশিয়ানের ফটোকপি। পরিবারের সবার প্রচণ্ড আদরের সে, আর আশিয়ানের চোখের মণি। ছেলে ছাড়া কিচ্ছু বোঝে না সে, এতটাই ছেলে পাগল। আর দিয়ানও বাপ বলতে অজ্ঞান। আশিয়ানের কোলে থাকতে তার খুব ভালো লাগে। এখন সে বসা থেকে দাঁড়াতেও পারে, সাথে কয়েক কদম হাঁটতেও পারে। আশিয়ান যত্ন সহকারে ছেলেকে হাঁটা শেখায় প্রতিদিন। আদো আদো কণ্ঠে শুধু পাপ্পা, মাম্মা, বুবু আর দাদা বলতে পারে সে। দিয়ানের মুখ থেকে আশিয়ান যেদিন পাপা ডাক শুনেছে সেদিন তার খুশি দেখে কে। সারা এলাকায় আরেক দফা মিষ্টি বিতরণ করেছে আশিয়ান সেদিন। আশিয়ানের এমন পাগলামি দেখে উদিতা হাসে, শুধু কিছু বলে না। আশিয়ানের সহায়তায় বাচ্চা থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছে উদিতা। বাচ্চা সামলানো থেকে শুরু করে তাকে পড়া দেখিয়ে দেওয়া সব একা হাতে করেছে সে। উদিতার কোনো টেনশনই করতে হয়নি। পরিবারের সবাই তাকে অনেক উৎসাহ দিয়েছে পড়ালেখার ব্যাপারে। আশিয়ান বলেছে রেজাল্ট বেরোনোর পর উদিতাকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দেবে অনার্সে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে উদিতা এরকম পূর্ণাঙ্গ একটা সংসার তাকে দান করার জন্য। পরিবারের সবাই অনেক ভালো মানুষ, তাদের মধ্যে কোনো হিংসা জেদ নেই, যার জন্য আজও সবাই একসাথে মিলেমিশে আছে এবং আশা করা যায় ভবিষ্যতে এই রকমই থাকবে সবাই। আজ শুক্রবার। আশিয়ান দিয়ানকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। উদিতা তাদের দুজনের কপালে চুমু খেয়ে বিছানা ছেড়ে উঠে চলে গেল ওয়াশরুমে। একদম গোসল করে তারপর বের হলো। আশিয়ান আর দিয়ান তখনও বেঘরে ঘুমাচ্ছে। উদিতা মৃদু হেসে চুল মুছে নিচে রান্নাঘরে চলে আসে সবার জন্য নাস্তা ও দুপুরের খাবার তৈরি করতে। রান্নাঘরে কেয়া আর আলিয়াও ছিল। আলিয়া এখন কিছু হলেও রান্না করতে পারে। আলিয়ার মেয়ে আতিয়ার বয়স মাত্র 14 মাস হয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই আলিয়া পাল্টে গেছে। আগে কেমন উড়নচণ্ডী টাইপের ছিল, অথচ এখন সে পাক্কা সংসারী মেয়ে। শুধু তারিনী খালি চেঞ্জ হয়নি, সে আগের মতোই রকচটা হয়ে গেছে। আলিয়া মেয়ের জন্য সেরেলাক তৈরি করছে। কেয়া বড় বড় তাজা মাছ ও মাংসগুলো একজন সার্ভেন্টকে দিয়ে কাটিয়ে নিচ্ছে। উদিতা তাদের সাথে হেসে খেলে কথা বলে সবার জন্য নাস্তা তৈরি করতে লাগে। নাস্তা বানানো শেষ হতেই রুমে চলে গেল। তার ছেলে ঘুম থেকে উঠে দুধ খাওয়ার জন্য মাকে খুঁজবে। রুমে এসে দেখে আশিয়ান এক হাত দিয়ে ছেলেকে ধরে ঘুমাচ্ছে, আর পিচ্চিটা বড় বড় চোখ মেলে আশেপাশে তাকিয়ে মাকে খুঁজছে। উদিতা দ্রুত গিয়ে আশিয়ানের হাত সরিয়ে পিচ্চিকে নিজের কোলে তুলে নিল। মাকে দেখে মুখে হাসি ফুটলো তার। আতুরে কণ্ঠে মাম্মা ডেকে উঠল সে। উদিতা তো ছেলেকে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। পিচ্চি ছোট ছোট 4টে ইঁদুরে দাঁত বের করে কিউটভাবে একটা হাসি দিল। ওলি আমার সোনা বাচ্চা, আমুকে দেখে হাসছো তুমি, তাই না? আমার বাচ্চাটা। উদিতা দিয়ানের মুখ পরিষ্কার করে ন্যাপি চেঞ্জ করে দিয়ে তারপর বুকের দুধ খাওয়াতে লাগে। আশিয়ান তখনও ঘুমোচ্ছে। সারা ছেলের সাথে সজাগ থাকে সে, তাই দিনের বেলা এত সহজে ঘুম ভাঙে না। কিছুক্ষণ পর আশিয়ান ঘুম থেকে ওঠে।
আরো ঘুমাতো, কিন্তু উদিতা দুষ্টুমি করে ছেলেকে বাপের কাছে ছেড়ে দিয়েছে। পিচ্চিটা তো সোজা বাপের গালে কপালে থাবড়া দিয়ে পাপা পাপা ডাক শুরু করেছে। তারপর নাকে ধরে দিছে এক টান। ঘুম থেকে উঠবা না মানে? তোমার বাপও ঘুম থেকে উঠতে বাধ্য হবে এমন করলে। উদিতা হাসতে হাসতে শেষ ছেলের কাণ্ড দেখে। আশিয়ান ছেলেকে বিছানায় শুয়ে পেটে কাতুকুতু দিতেই পিচ্চিটা কিলকিল করে হেসে ওঠে। আশিয়ান ঘুম ঘুম কণ্ঠে বলে, আমার দুষ্ট ছেলে, পাপা কি কেউ এভাবে ঘুম থেকে তোলে? পচা ছেলে, মায়ের মতো দুষ্টুমি শিখে গিয়েছো তাই না? উদিতা মুখ ঝামটা মেরে বলল, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে দুষ্ট মনে হয় আপনার? আপনি নিজে যেমন, আপনার ছেলেও তেমন হয়েছে। এখন উঠুন, এখন যান গিয়ে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে আসুন। মনে নেই আজকে শুক্রবার, নামাজ যেতে হবে? হয়েছে, যাচ্ছি। একটু মিষ্টি করে বললে কি এমন হয়? দিন দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছ তুমি। বাচ্চার বাপ হয়ে গেছেন, এখনো আবার রোমান্টিকতা কিসের? অসভ্য লোক, জলদি যান আর ছেলেকে সাথে নিয়ে যান, আপনার সাথে ওকে গোসল করিয়ে দিবেন। আশিয়ান কিছু না বলে উদিতাকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেয়ে শয়তানি হাসি দিয়ে চলে গেল। উদিতা মুখ মুছছে বারবার। ওয়াক, কি খবিস! মুখ না ধুয়ে চুমু দিয়ে দিল। মুখ বাঁকিয়ে উদিতা বলল, ছি, খবিস লোক, মুখ না ধুয়েই চুমো, ওয়াক। আশিয়ান কাভাট খুলে কাপড় নিতে নিতে বলে, খবিস হলেও তোমার জামাই, আর নিজে মর্নিং কিস দেওয়ার বেলায় কিছু না, আর আমি দিলেই দোষ, তাই না? উদিতা কি সব বিড়বিড় করে বলল, যা আশিয়ান শুনল না। সে তার কাপড় চোপড় নিয়ে ও ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উদিতা আনমনে হেসে ফেলল তাদেরকে দেখে। প্রায় আধা ঘন্টা পর বাপ ছেলে একসাথে গোসল করে বের হলো। উদিতা একটা টাওয়াল দিয়ে এগিয়ে এসে র্যাংটা দিয়ানকে কোলে নিয়ে নিল। পিচ্ছি মুখ দিয়ে হাপুস হুপুস করছে। আশিয়ানও শুধু টাওয়াল পরে এসেছে। বিছানার উপর বসে সে ধীরে সুস্থে পাঞ্জাবি পাজামা পরছে, আর উদিতা ছেলের শরীর মুছিয়ে দিয়ে লোশন, তেল, পাউডার সব মাখিয়ে দিচ্ছে। সব মাখানো শেষে পিচ্চিকে ন্যাপি পরিয়ে তারপর আশিয়ানের পাঞ্জাবি পাজামার মতো দেখতে হুবহু একরকম ছোট সাইজের পাঞ্জাবি পাজামা দিয়ানকে পরিয়ে দিল সে। অতঃপর আশিয়ান দিয়ানকে কোলে নিয়ে নিচে চলো নাস্তা খেতে। উদিতাও তাদের পেছন পেছন আসছে। বাসা সকলে ডাইনিং রুমে সমবেত হয়েছে। দিয়ান দাদাকে দেখে মুখে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল দাদার কোলে যাওয়ার জন্য। মিস্টার মোর্শে দ্রুত এগিয়ে এসে নাতিকে কোলে দিলেন। দিয়ান মুখের ভেতর আঙুল পড়ে দাদাকে হাবিজাবি কী সব বলছে। সবাই হাসছে দিয়ানের পাকনামি কথা শুনে। উদিতা ও কেয়া মিলে সবাইকে নাস্তা বেড়ে দিয়ে নিজেরাও খেতে বসে গেল। তাসজিদ দিয়ানকে কোলে নিয়ে বলল, এই যে চ্যাম্প, যাবে আজকে আমাদের সাথে মসজিদে নামাজ পড়তে? দিয়ান কি বুঝলো কে জানে, সে মুখের ভেতর আঙুল পুড়ে বলল, কি পাকনা বাচ্চা তোমার, কি সুন্দর বিজ্ঞের মতো প্রশ্নের জবাব দেয়। তাসজিদ আশিয়ানকে বলল, বুঝতে হবে না কার ছেলে? ফিউচার রাশিয়ান গ্রুপ অফ কোম্পানির অনার বলে কথা। এখন থেকেই সব শিখছে আমার ছেলে। এদিকে তাসকিনকে আতিয়া নাচিয়ে ছাড়ছে। এত পরিমাণ দুষ্টু সে বলার মতো না। খালি এটা ধরবে ওটা ধরবে, কথা না শুনলে গলা ফাটিয়ে কান্না করবে। তাসকিন বেচারা তো শেষ এমন মেয়ের বাপ হয়ে। এখনো নাস্তার টেবিলে ঠিক মতো খেতে পাচ্ছে না সে। অতপর মিসেস তারানা নাতনিকে কোলে নিয়ে এটা ওটা দিয়ে শান্ত করলেন। নাস্তা শেষে উদিতা রুমে ফিরে এলো। বেলা 12টা বেজে গেছে, এখনই আজান দেবে। আশিয়ান দিয়ানকে কোলে নিয়ে রুমে ফিরে এলো। উদিতার কোলে দিয়ানকে দিল বুকের দুধ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ আগে অবশ্য সেরেলাক খাইয়েছে তাকে উদিতা। আজ আশিয়ান ছেলেকে নিয়ে মসজিদে যাবে নামাজ পড়তে। উদিতা খাইয়ে মুখ মুছে দিল ভালো করে। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে আজলা ভরে দুই গালে হাত রেখে বলল, বউ, আজকে একটা শাড়ি পরবে? খুব ইচ্ছে করছে তোমাকে শাড়ি পরা অবস্থাতে দেখতে। যদি পরো তাহলে আলমারি খুলে মাঝের তাকে একটা প্যাকেট রাখা আছে, দেখো ওখানে তোমার জন্য আমার পছন্দের একটা শাড়িও আছে। প্লিজ পরিও, কেমন? উদিতা আশিয়ানের কথা শুনে মুচকি এসে মাথা ঝাঁকালো। আশিয়ান তৃপ্তির হাসি দিয়ে উদিতার দুই গালে চুমু খেয়ে আসি বলে ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল মসজিদের উদ্দেশ্যে। উদিতা তাদের দুজনের যাওয়ার পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওরা যাওয়ার পর উদিতা আশিয়ানের কথা মতো আলমারি খুলে নির্দিষ্ট স্থান থেকে একটা বড় শপিং ব্যাগ বের করলো। বিছানার উপর ব্যাগটা উপর করে ঢেলে দিতেই ব্যাগের ভেতর থেকে একে একে বেশ কিছু জিনিস পড়লো। উদিতা হাতে নিয়ে দেখতে লাগলো সব। একটা লাল পাড়ের কালো শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট আর ব্লাউজও আছে। লাল কালোর কম্বিনেশনে 2 ডজন চুড়িও আছে, সাথে লাল গোলাপের গাজরা, লাল পাথরের কারুকাজ করা সিম্পল একটা আংটি, একজোড়া কালো স্টোনের নুপুর, একজোড়া নর্মাল লাল ডিজাইনার জুতো, ব্যাস, আর একটা চিরকুট, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, আমার আদরের বউটা। মার্কেটে পুতুলের গায়ে শাড়িটা দেখে আমার তোমার কথা মনে পড়ে গেল।
পুতুলের গায়ে যতটা না মানাচ্ছে তার থেকে 1000 গুণ বেশি মানাবে শাড়িটা তুমি পরলে। তাই তো ঝটপট এটাকে কিনে ফেললাম, সাথে ম্যাচিং সব কিছু আছে। আমার প্রেয়সীকে কতটা আকর্ষণীয় লাগবে শাড়িটা পরলে সেটা ভাবতে ভাবতেই আমি শহীদ হয়ে যাই বারবার। তাই সোনা বউ আমার, জলদি শাড়ি পরে আমার মনের মতো করে সেজে গোজে আমার সামনে এসো প্লিজ। তোমার এই রূপে দেখার জন্য মনটা আনচান করছে আমার। আর হ্যাঁ শোনো, তোমার চোখ জোড়ায় গাঢ় করে কাজল লেখো, আর ঠোঁটে লাল লিপস্টিক লাগিও কিন্তু। আজ ফিদা হতে চাই তোমার রূপ সাগরের ঢেউ দেখে। ইতি, তোমার প্রিয়তম স্বামী। চিটকুট করে উদিতা হেসে ফেলল। মনে মনে অনেক বেশি খুশি হয়েছে সে। আশিয়ানের পছন্দ কিন্তু সবসময় সেই হয়, আর আশিয়ানের করায় এসব পাগলামি উদিতার অনেক ভালো লাগে। ওয়াশরুমে গিয়ে উজু করে আগে নামাজটা আদায় করে নিল উদিতা। নামাজ শেষে মুসকে সে দরজা লক করে ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা পরা শুরু করলো উদিতা। এখন শাড়ি পরতে পারে সে, আর কোনো অসুবিধা হয় না। শিখে নিয়েছে শাড়ি পরা, তাও আর আশিয়ানের কাছ থেকে। আশিয়ান যে তাকে কতবার শাড়ি পরিয়ে দিয়েছে তার হিসাব নেই। শাড়ি পরা শেষে চুলগুলো সিধি করে 2 সাইডের থেকে একটু ফুলিয়ে নিয়ে ক্লিপ মেরে খোপা বেঁধে তাতে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের গাজরাটা খোপায় পেঁচিয়ে লাগিয়ে নিল সে। কানে স্বর্ণের কানপাশা লাগালো, গলায় আশিয়ানের দেওয়া চিকন চেনের ডায়মন্ডের পেন্ডেন্ট, 2 হাত ভর্তি চুড়ি, আঙ্গুলে আংটি, পায়ে নুপুর জুতা সব পরে নিল। তারপর চোখে গাঢ় কাজল এঁকে নিয়ে ঠোঁটে টকটকে লাল লিপস্টিক লাগিয়ে নিয়ে আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছে সে। আশিয়ানের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য শাড়ির আঁচল এমনভাবে তুলে পিন মারল তাতে কোমর, পেট ও পিঠ স্পষ্ট দেখা যায়। এরকম সাজে উদিতাকে সত্যিই ভীষণ মোহনীয় লাগছে দেখতে। উদিতাকে দেখে আশিয়ান আজ নির্ঘাত হার্ট অ্যাটাক করবে, এটা ভাবতেই উদিতার লজ্জায় লাল হয়ে গেল। আশিয়ান নামাজ আদায় করে ছেলেকে নিয়ে মসজিদ থেকে বাসায় ফিরল। নিচে সবাইকে সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ছেলেকে নিয়ে আশিয়ান নিজের রুমের দিকে পা বাড়ালো। উদিতাকে নিচে দেখেনি, তার মানে উদিতা আজ শাড়ি পরেছে। আশিয়ানের বুক ধুকপুক করছে অনবরত। না জানি কত আকর্ষণীয় রূপে তার রমণীকে দেখতে পাবে সে। রুমে ঢুকে চারপাশে চোখ বোলালো আশিয়ান, কিন্তু উদিতার ছায়াও দেখতে পেল না রুমে। দিয়ানের চোখ জোড়া ঢুলুঢুলু করছে ঘুমের জন্য। এখন তার ঘুমানোর সময়। দুধ না খেলে সে মোটেও এ সময় ঘুমাতে পারে না, তাই তো ঘুম পেলেও তাকিয়ে আছে। আশিয়ান দুরু দুরু বুকে বারান্দার দিকে পা বাড়ালো ছেলেকে কোলে নিয়ে। বারান্দার ডোর খোলাই ছিল, শুধু পর্দা দিয়ে ঢাকা। আশিয়ান পর্দা সরিয়ে প্রবেশ করলো সেখানে। শাড়ি পরিহিতা এক রমণীর পিছন দিক থেকে আশিয়ানের হার্টবিট বেড়ে গেল। কোনো অসুবিধা হলো না তার উদিতাকে চিনতে। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগে সে সামনের দিকে। আশিয়ান উদিতার একদম পেছনের দিকে দাঁড়ালো। আশিয়ানের শরীরে পারফিউমের ঘ্রাণেই উদিতা আশিয়ানের অস্তিত্ব তার খুব নিকটে অনুভব করতে পারছে। উদিতার বুকের হৃদস্পন্দনও বেড়ে গেল অস্বাভাবিকভাবে। উদিতা ধীরে ধীরে পুরোপুরিভাবে আশিয়ানের দিকে ঘুরল। আশিয়ান উদিতাকে এত আকর্ষণীয় রূপে দেখে একদম মুগ্ধ হয়ে গেছে। উদিতার সমুদ্রের মতো গভীর নয়নজোড়ার দিকে তাকিয়ে আশিয়ান হারিয়ে গেল যেন পুরোপুরি। কি সুন্দর টানা টানা হরিণী চোখে গাঢ় কাজল এঁকেছে সে, আর ঠোঁটে লাল লিপস্টিক দেওয়ায় সৌন্দর্য যেন তার 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে লাজুক হাসলো। হাসিটা আশিয়ানের বুকে তীরের মতো বিঁধল। উদিতাকে দেখে দিয়ান আশিয়ানের কোল থেকে মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়ে মামা মামা বলে ডাকতে লাগলো। উদিতা ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। মায়ের কোলে গিয়ে একদম শান্ত হয়ে গেছে দিয়ান। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, পাগল হয়ে যাব আজ। মেরে ফেলার ধান্দা লাগিয়েছ তাই না? উফ, এত কিউট লাগছে তোমায় দেখতে, ইচ্ছে করছে। উদিতা আশিয়ানের চোখের দিকে তাকিয়ে জানতে চাইল কি ইচ্ছে করছে। আশিয়ান উদিতার নাকের সাথে নাক ঘষে বলল, রাতে বলবো, বাসর করার সময়। আশিয়ানের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল উদিতা। এক হাত দিয়ে মুখ ঢেকে বলল, যা, আপনার মুখে কোনো লাগাম নাই, অসভ্য লোক। শুধু তোমারই জন্য। এই বলে আশিয়ান পকেট থেকে একটা প্যাকেট বের করলো। উদিতা চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান প্যাকেট খুলে সেখান থেকে চিকন স্বর্ণের লম্বা একটা চেন বের করলো। উদিতা প্রথমে মনে করেছে এটা গলার চেন হবে, কিন্তু আশিয়ান উদিতার ধারণা ভুল প্রমাণিত করে চেনটি উদিতার উন্মুক্ত কোমরে পরিয়ে দিল। এটা কোমর বন্ধনী ছিল। কোমর বন্ধনী পরিয়ে দিয়ে তারপর উদিতার কপালে চুমু খেয়ে এসে বলল, এটা আমার সোনা বউটার জন্য। খালি কোমর কেমন জানি দেখা যায়, তাই এটা অর্ডার করে বানিয়েছি। উদিতা আশিয়ানের গালে শব্দ করে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল,
ধন্যবাদ প্রিয়। আশিয়ান মুচকি এসে উদিতাকে নিয়ে সুইমিং পুলের পাশে পা ডুবিয়ে বসলো। উদিতা পিচ্চিকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেল ততক্ষণে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে কাঁধে নিজের মাথা রেখে পানিতে পা দাপাচ্ছে। দুজনের চোখে এক আকাশ ভালোবাসা বিরাজ করছে। চারিদিকে পরিবেশটাও কি সুন্দর প্রেমময়। ধীরে ধীরে বাতাস বইছে, রোদও আজ তেমন একটা তেজ নেই। খুবই মনোরম পরিবেশ। ও বউ, এতগুলো ভালোবাসি তোমায়, কখনো ছেড়ে যেও না বউ। বাঁচবো না তোমায় ছাড়া আমি আমার বউ বাচ্চা ছাড়া একদম অসহায়। উদিতা আশিয়ানের মুখে মাথা রেখে মুখ একটু উঁচু করে আশিয়ানের থুতনিতে চুমু খেয়ে বলল, কথা দিলাম মৃত্যু ছাড়া আমাকে আপনার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না, কারণ আমি আমার বাচ্চার বাবাকে অনেক ভালোবাসি, যা কখনো পরিমাপযোগ্য নয়। আই লাভ ইউ প্রিয়। আশিয়ান মুচকি এসে উদিতার ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট জোড়া ছোঁয়। দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, পুরোপুরিভাবে তোমাতে বিলীন হয়ে গিয়েছি সোনা। তোমার নেশায় পুরোপুরি ঘায়েল আমি, আর এই নেশা কখনোই কাটবে না। প্রতিনিয়ত উদিতার ঠোঁটের কোণে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। আশিয়ানের ঠোঁটেও হাসি। আশিয়ান ও উদিতা দুজন লাভ বার্ডসের মতো, একজন ছাড়া আরেকজন নিষ্প্রাণ। দুজন দুজনের মধ্যে পুরোপুরি রূপে বিলীন হয়ে গেছে। এই ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই। দুজন দুজনের দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেরই চোখের তারায় ফুটে উঠেছে এক অদ্ভুত তৃষ্ণা। এই তৃষ্ণা জল দ্বারা নিবারণীয় না, এটা ভালোবাসার তৃষ্ণা। আশিয়ান গলা ছেড়ে তার অপরূপ খোলা কণ্ঠে গান গেয়ে উঠল। তাদের দুজনের পবিত্র ভালোবাসা এই রকমইভাবে অটুট থাকবে। এই ভালোবাসা কখনো ফিকে হবার নয়, বরং যত দিন যাবে এই ভালোবাসার রং ততই আরো উজ্জ্বল হবে এবং দিন শেষে দুজন দুজনাতেই বিলীন হয়ে যাবে।